সো আমরা লাস্ট দিন হচ্ছে তোমাদের এই অধ্যায়টা পড়িয়েছিলাম, তো আজকে আবার আমরা প্রথম থেকে শুরু করছি, কারণ লাস্ট দিন আমরা স্লাইডে পড়িয়েছিলাম। তো আমি স্লাইডে পড়ানোতে বিশ্বাসী না, বোর্ডে তোমাদের একদম সব পড়িয়ে দিব A to Z, সেটাই হচ্ছে যে আমার বিশ্বাস। তো আমাদের যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এটা ছিল আমাদের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো এই যে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে, এই পুরো চ্যাপ্টারটার মধ্যে আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়েছে। যে প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা কিসের উপর ভিত্তি করে করি, যে একটা প্রাণীর যে আমরা শ্রেণীবিন্যাস করব, সেই শ্রেণীবিন্যাসের ভিত্তিটা কি কি হবে, সেগুলোর উপর চিন্তা করে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটার মধ্যে সকল কাজ করি। বিভিন্নতা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে তেমন কোনো কথাই নেই। আমাদের প্রাণীর বিভিন্নতা নিয়ে ফার্স্টের 2টা পেজে জাস্ট কথা বলা আছে যে আমাদের প্রাণী বৈচিত্র্য, এই যে পৃথিবীতে আমরা এত নানা ধরনের প্রাণী দেখতে পাই, এই প্রাণীর বৈচিত্র্যের কারণটা কি। দেখা যায় যে মানুষ দেখতে পাচ্ছি বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, ঘোড়া, টিকটিকি থেকে শুরু করে ছোট বড় অনেক প্রাণী আমরা দেখতে পাচ্ছি। সো এই প্রাণীর যে বৈচিত্র্য ক্রিয়েট হচ্ছে, সেই বৈচিত্র্যের কারণটা আমাদের কি কি। সো প্রাণী বৈচিত্র্য কি এবং প্রাণী বৈচিত্র্যের কারণটা আসলে কি। প্রাণী বৈচিত্র্য হচ্ছে এই যে আমরা সারা পৃথিবীর নানা জীবের মধ্যে যে পার্থক্য দেখতে পাই, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা প্রাণী বৈচিত্র্য বলি। সো এখন তাহলে আমাদের এই যে প্রাণী বৈচিত্র্য আছে না, গতকালেরটা এক্সট্রা ছিল না, যদি সুযোগ পাই তাহলে এই মাসে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। গতকালেরটা একটা প্রিভিউ ছিল, যে আমরা স্লাইডে চ্যাপ্টারে কিছু জিনিস দেখেছি সহজ করে নেওয়ার জন্য ব্যাপারটাকে আরও। সো দেখো যে আমাদের প্রাণী বৈচিত্র্য যে রয়েছে, সেই প্রাণী বৈচিত্র্য আমাদের প্রকারভেদ, যে আমাদের প্রাণী বৈচিত্র্য কয় প্রকার, যে আমাদের প্রাণী বৈচিত্র্য কয় প্রকার। কথা দিতে পারছি না যে আরেকটা ক্লাস এক্সট্রা নিবই, কারণ এত টাইট শিডিউল যে পসিবল নাও হতে পারে। তো দেখো আমাদের প্রাণী বৈচিত্র্য, এই যে আমরা এত নানা ধরনের, এত নানা ডাইভার্সিটি দেখতে পাই যে আমাদের প্রাণী জগতের মধ্যে, ডাইভার্সিটির আসলে আমাদের কারণটা কি। কারণ হচ্ছে যে আমাদের এই প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কারণ কি। কারণ আমাদের এই যে বিভিন্ন প্রকার প্রাণী আছে, প্রাণীদের মধ্যে আমরা 3 প্রকারের পার্থক্য দেখতে পাই, বা 3টা জিনিস আমরা দেখতে পাই। সো এই জন্য আমরা বলি প্রাণী বৈচিত্র্য হচ্ছে আমাদের 3 প্রকার। এই যে আমার প্রাণী বৈচিত্র্য আছে, এই প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ যখন আমরা পড়তে যাব, তখন আমাদের মনে রাখতে হবে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার। প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার আমাদের প্রাণী বৈচিত্র্য আমরা দেখতে পাই। সো কি কি টাইপের প্রাণী বৈচিত্র্য আমরা দেখতে পাই, একটাকে বলি আমরা জিনগত বৈচিত্র্য, একটাকে কি বলি, নাম্বার 1। এই যে প্রাণীদের মধ্যে নানা ডাইভার্সিটি দেখা যায়, তার একটা কারণ হচ্ছে যে আমাদের যে জিন রয়েছে, সেই জিনগত বৈচিত্র্য। ছোটোবেলায় আমি যখন ক্লাস 9-10-এ ছিলাম, তখন আমি যখন জিনের নাম শুনতাম, তখন আমার হচ্ছে জিনের বাদশার কথা মনে পড়ে যেত। যে ছোটোবেলায় দেখতাম না আলিফ লায়লা আলিফ লায়লা, তো আমরা জিন নাম মানে হচ্ছে যে জিন কথাটা অনেক শুনতাম, যে আমাদের ইসলাম ধর্মেও কোরআন শরীফেও কোরআন হাদিসেও জিনের কথা উল্লেখ রয়েছে। তো আমি ওই জিনের কথা ভাবতাম যে জয় দীর্ঘিকার, জয়ের নিচে যে ব ফলা যুক্ত যেটা। কিন্তু পরবর্তীতে আসলে বুঝতে পারলাম যে এই জিন সেই জিন না, এই জিন হচ্ছে যে আমাদের ডিএনএর মধ্যে বংশগতীয় যে তথ্যগুলো লুকায়িত আছে, আমাদের ডিএনএর মধ্যে যে জায়গায় আমাদের বৈশিষ্ট্যের জন্য তথ্যগুলো লুকায়িত থাকে, সেই জায়গাগুলোকে আমরা জিন বলি। সো আমাদের জিনগত বৈচিত্র্য হয়, যে আমাদের সকলের ম্যান টু ম্যান ডিএনএ সেম না। তোমার ডিএনএ যেমন, আমার ডিএনএ কিন্তু তেমন না, আমার ডিএনএ মধ্যে পার্থক্য আছে। দ্যাট মিনস তোমার ডিএনএ এবং আমার ডিএনএ সেম না, তার মানে তোমার বৈশিষ্ট্য আমার বৈশিষ্ট্য সেম না, তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য রয়েছে। সো জিনগত বৈচিত্র্য দেখি, জিনগত বৈচিত্র্যের কারণে কেউ কালো হয়, কেউ সাদা হয়, কেউ লম্বা হয়, কেউ খাটো হয়, কেউ চিকন হয়, কেউ মোটা হয়। সো জিনগত বৈচিত্র্য আমরা দেখতে পাই। এছাড়া জিনগত দেখা বৈচিত্র্য আমরা দেখি। সো এই জিনগত বৈচিত্র্যের কারণে কিন্তু আমরা কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। তো জিনগত বৈচিত্র্যটাকে আমরা 2 ভাগে ভাগ করে চিন্তা করতে পারি। একটা হচ্ছে ধরো তোমার সাথে আমার জিনগত বৈচিত্র্য কেমন আছে, সেটা আমি চিন্তা করলাম যে তোমার আর আমার জিনগত বৈচিত্র্য কোন কোন জায়গায় আমাদের দুইজনের জিনের মধ্যে, আমাদের দেহের ভেতর যে ডিএনএ সিকোয়েন্স রয়েছে, সেই ডিএনএ সিকোয়েন্সে তোমার কোথায় আর আমার কোথায় পরিবর্তন আছে, সেটা আমি খোঁজার চেষ্টা করলাম। এটা হতে পারে একটা পরিবর্তন, তার মানে তোমার আর আমার মধ্যে কিন্তু জিনগত একটা বৈচিত্র্য রয়েছে। একইভাবে তুমি যদি চিন্তা করো তোমার আর বাঘের জিন কি সেম, তুমি আর বাঘ তোমাদের দুইজনের যদি আমরা ডিএনএ অ্যানালাইসিস করি, তাহলে কি তোমার ডিএনএর যে গঠন স্ট্রাকচার, যে যে উপাদান বা তোমার ডিএনএর যে সিকোয়েন্স হবে আর বাঘের ডিএনএ সিকোয়েন্স কি সেম হবে? সেম হবে না। তো এই জিনগত বৈচিত্র্যটা তাহলে আমরা 2 দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। একটা হচ্ছে তোমার আমার মানে সেম প্রজাতির দৃষ্টিকোণ থেকে দেখতে পারি, যে মানুষ একটা প্রজাতি, মানুষ যে প্রজাতি রয়েছে আমরা বলি আমরা হোমো স্যাপাইন্স,
যে আমরা হোমো স্যাপাইন্স আমাদের যে প্রজাতি রয়েছে এই প্রজাতির মধ্যে যদি আমরা চিন্তা করি যে মানব প্রজাতির মধ্যে কি কি বৈচিত্র্য আছে বা তোমার আর আমার ডিএনএর মধ্যে কি কি পরিবর্তন আছে, তাহলে সেটা একটা জিনগত বৈচিত্র্য আমরা বলতে পারি। আরেকটা জিনগত বৈচিত্র্য আমরা বলতে পারি যে আমার সাথে এই হাতিটার ডিএনএর কি পার্থক্য বা আমার সাথে এই হাতিটার জিনের কি পার্থক্য সেটাও আমরা দেখতে পারি। সো এই দুইটা জিনিসই আমরা দেখতে পারি। তো এই যে আমাদের জিনগত বৈচিত্র্য, এই জিনগত বৈচিত্র্যটা আমাদের দুই টাইপের। আমরা তাহলে এই জিনগত বৈচিত্র্যটা আমরা প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখতে পাই, মানে এই যে জিন যে ব্যাপারটা, এই জিনগত বৈচিত্র্যের যে জিন যে জিনিসটা রয়েছে এটির বৈচিত্র্যটা আমরা প্রজাতির মধ্যে দেখতে পাই। যে আমার যে প্রজাতি মানুষ প্রজাতি, এই মানুষ প্রজাতির মধ্যে আমরা এই বৈচিত্র্যটা অনুভব করতে পারি। মানুষের সাথে অন্য একটা প্রাণীর মধ্যে আমরা এই জিনিসটা দেখতে পাই যে তাদের জেনেটিক্সের মধ্যে পরিবর্তন রয়েছে, তাদের জিনের মধ্যে বিভিন্নতা সৃষ্টি আছে আমাদের। এটা গেল আমাদের জিনগত বৈচিত্র্য বা জেনেটিক্যাল ডাইভার্সিটি আমরা বলতে পারি, জেনেটিক্যাল ডাইভার্সিটি। এরপর আছে 2 নম্বরে যেটাকে বলি আমরা প্রজাতিগত বৈচিত্র্য। কি বৈচিত্র্য বলি? এটাকে বলি আমরা প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। সো এটা হচ্ছে যে মানুষ প্রজাতি, দেখো পৃথিবীতে অসংখ্য প্রজাতি রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রজাতি রয়েছে। যেমন মানুষ আমরা একটা নির্দিষ্ট প্রজাতির অন্তর্ভুক্ত, বাঘ একটা নির্দিষ্ট প্রজাতির অন্তর্ভুক্ত, হাতি একটা নির্দিষ্ট প্রজাতির অন্তর্ভুক্ত। সো এরকম মাছ, মহিষ, গরু, ছাগল যত প্রাণী আছে তাদের নির্দিষ্ট একটা প্রজাতি আছে। প্রজাতিটা আসলে কিসের উপর নির্ভর করে তৈরি করা হয়? যে মানুষের সাথে তো শিম্পাঞ্জির নাকি 97% জিনের মিল রয়েছে। তো আমরা কি মানুষ আর শিম্পাঞ্জিকে সেম প্রজাতি বলি না। মানুষ একটা প্রজাতি, শিম্পাঞ্জি আরেকটা প্রজাতি। সো প্রজাতির এই বৈচিত্র্য যেটা, সেটা আসলে কি, বা প্রজাতি আমরা ঠিক করি কিসের উপর ভিত্তি করে? প্রজাতি ঠিক করলাম যে ধরো আমরা বললাম যে মানুষ আমরা একটা প্রজাতি, শিম্পাঞ্জি একটা প্রজাতি, বানর একটা প্রজাতি। সো প্রজাতি আমরা যে ঠিক করি, প্রজাতি ঠিক করার জন্য আমাদের দেখতে হবে যে কোন প্রাণীরা একদম, মানে দুইটা প্রাণীর মধ্যে যখন আমরা বলবো যে সেম প্রজাতি, ধরো আমি বললাম যে আমি সাদাব আর তোমাদের এখান থেকে যে কেউ একজন, আমরা দুজন সেম প্রজাতি। তো সেম প্রজাতির বলা মানে কি, যে আমরা যদি নিজেদের হিউম্যান বলে দাবি করি, তাহলে আমাকে যদি ধরা আমি মানুষ, তাহলে আমার সাথে তোমার বৈশিষ্ট্যের কতটুকু মিল আছে? আমার হাত আছে, তোমার হাত আছে, তোমার পা আছে, আমারও পা আছে, তুমিও হাঁটতে পারো, আমিও হাঁটতে পারি, তুমিও পড়ালেখা করতে পারো, আমিও পড়ালেখা করতে পারি। সো এরকম সর্বোচ্চ মিল সম্পন্ন দুইটা যে সকল প্রাণী আছে, সর্বোচ্চ মিল সম্পন্ন যে সকল প্রাণী আছে, তাদেরকে আমরা হচ্ছে কি বলি? তাদেরকে আমরা একই প্রজাতির প্রাণী বলি। সো মানুষ যেমন একটা প্রজাতি, শিম্পাঞ্জি একটা প্রজাতি, বানর একটা প্রজাতি। বাট মানুষ আর শিম্পাঞ্জির মধ্যে কিছু স্পেসিফিক পার্থক্য আছে। শিম্পাঞ্জি বনে জঙ্গলে থাকে, মানুষ হচ্ছে কই থাকি? মানুষ হচ্ছে যে আমরা পৃথিবীতে হচ্ছে যে মানুষ হচ্ছে যে আমরা ভালো জায়গায় থাকি। আরেকটা প্রজাতির শর্ত হচ্ছে যে প্রজাতি তাকেই বলতে পারবো যাদের মধ্যে মেল এবং ফিমেল এদের মিলনের ফলে সন্তান উৎপাদন হবে, তাদেরকে আমরা সেম প্রজাতির বলবো। ঠিক আছে? যেমন মানুষ আমরা সন্তান উৎপাদন করতে পারি। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই মানুষ সেম প্রজাতির। দুইটা শিম্পাঞ্জি যদি মিলিত হয় তারা সন্তান উৎপাদন করতে পারবে। সো তারা আমাদের সেম প্রজাতি। এখন যদি হচ্ছে যে শিম্পাঞ্জি আর হচ্ছে বানর, তাদের যদি মিলন হয় সেখানে কি সন্তান উৎপাদন হবে না, তাহলে তারা সেম প্রজাতির না। তো এটা হচ্ছে প্রজাতি বলার আরেকটা শর্ত, যে প্রজাতি বলতে গেলে যে দুইটাকে আমি প্রজাতি বলছি তাদের যদি মেল অ্যান্ড ফিমেল ভেরিয়েন্ট থাকে, তারা একে অপরের সাথে মিলনের ফলে তারা সন্তান উৎপাদন করতে পারবে, তখন আমরা তাকে সেম প্রজাতি বলতে পারবো। যদি সেম প্রজাতির না হয় তাহলে তাদের মিলনের ফলে কখনো সন্তান উৎপাদন হবে না। সো এই যে আমরা তাইলে পৃথিবীতে এইরকম কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা অনেকগুলা প্রজাতি দেখতে পাই। সো এই বৈচিত্র্যগুলোকে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য। সো আমাদের জিনগত বৈচিত্র্য বা জেনেটিক্যাল ডাইভার্সিটি দেখলাম, প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি দেখলাম। এরপরে লাস্টে একটা থাকে যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 নম্বরে কি আমাদের? 3 নম্বরে হচ্ছে আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য।
এই যে আমাদের বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য আছে, বাস্তুতন্ত্র মানে কি, দেখো তোমরা ছোটবেলায় পড়ে আসছো যে বাস্তুতন্ত্র মানে কি। বাস্তুতন্ত্র মানে হচ্ছে যে এই যে আমাদের একটা নির্দিষ্ট একটা অঞ্চলে, যেমন তোমরা ছোটবেলায় পড়ে আসতে না যে ছবি, আমাদের সবসময় তোমাদের বই, মানে আমি যখন ছোট ছিলাম আমাদের বইয়ের সবসময় লাস্ট চ্যাপ্টার যেটা থাকতো বায়োলজি বইয়ে, ফ্রম দ্য ক্লাস 6 থেকে লাস্ট চ্যাপ্টার যেটা থাকতো সেখানে বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করা হতো, এবং সেখান থেকে একটা প্রশ্ন অলওয়েজ আসতো, সেটা হচ্ছে একটা পুকুরের বা একটা নদীর যে ওইটার বাস্তুতন্ত্র উল্লেখ করতে বলতো। সেখানে শুরু হইতো ছোট ছোট মাছ খায়, এই মানে ফাইটোপ্ল্যাঙ্কটন ভাসে, ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায় ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ, বড় মাছকে খায় হচ্ছে যে ঈগল। সো এরকম একটা বাস্তুতন্ত্র আমরা শিখতাম। সো বাস্তুতন্ত্র হচ্ছে একটা পরিবেশে কিছু প্রাণী, কিছু উদ্ভিদ তারা থাকে এবং তারা একে অপরের উপর নির্ভরশীল, ওই জিনিসটাকে বলি আমরা বাস্তুতন্ত্র বলি, বা এটাকে আমরা কি বলি, ইকোসিস্টেম বলি। সো এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখা যায় যে নানা প্রাণী নানা জায়গায় খাপ খাইয়ে নিতে পারে। যে ধরো একটা মাছ সে পানিতে খাপ খাইয়ে নিছে একটা, তো তারপর তার পানিটা হয়তো পরিষ্কার পানিতে একটা মাছ খাপ খাওয়াই নিল, আবার কিছু মাছ ঘোলা পানিতে খাপ খাওয়ায় নেয়। এই ধরো বাংলাদেশে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, রয়্যাল বেঙ্গল টাইগারকে কি মরুভূমিতে থাকতে দিলে মরুভূমিতে রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচবে না। মরুভূমিতে আবার কিছু ভিন্ন প্রজাতির বাঘ রয়েছে, চিতা বাঘগুলো যেমন মরুভূমিতে থাকে। সো এই যে এক একটা পরিবেশে বাঁচার জন্য এক একটা প্রাণী নিজেদের অভিযোজিত করে নিয়েছে, এবং সেই নির্দিষ্ট পরিবেশে ওই প্রাণী, উদ্ভিদ এবং তার উপর নির্ভরশীল প্রাণী, তাদের যে মিথস্ক্রিয়াটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বাস্তুতন্ত্র বলি। এই বাস্তুতন্ত্রের কারণেও আমাদের বৈচিত্র্য বা ডাইভার্সিটি দেখা যায়। সো প্রাণী জগতে এই যে আমরা ডাইভার্সিটি দেখতে পাই বা বৈচিত্র্য দেখতে পাই, তার প্রধান তিনটা কারণ হচ্ছে এই তিনটার বিস্তারিত ব্যাখ্যা তোমার জানা লাগবে না, তোমার এই তিনটার নাম জানতে হবে। যেহেতু আমরা আমাদের মেইন ফোকাস অ্যাডমিশন টেস্ট অ্যান্ড এইচএসসি, এই দুইটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। এইচএসসি আমাদের একটা সিকিউ ওরিয়েন্টেড এক্সাম, আর অ্যাডমিশন টেস্ট আমাদের টোটালি এমসিকিউ ওরিয়েন্টেড একটা এক্সাম। বাট ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমাদের এখন থেকেই লক্ষ্য আমাদের অ্যাডমিশন টেস্টে ভালো করতে হবে, কারণ বায়োলজি এইচএসসিতে ভালো করা অনেক সহজ। যে বায়োলজির কিছু পেইড টপিক রয়েছে, যেই টপিকগুলো পড়লে এইচএসসিতে বায়োলজিতে ভালো করা একদম সহজ। যে কিছু টপিক ধরো এই অধ্যায় থেকে তুমি 2-3টা টপিক পড়লেই তোমার সেখানে বায়োলজিতে সিকিউতে তুমি ভালো করতে পারবে। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট ফোকাস থাকতে হবে, কারণ তোমার ইঞ্জিনিয়ারিং লক্ষ্য থাকুক আর যেই লক্ষ্য থাকুক, তোমার প্রতিটা সাবজেক্টে ইন্টার ভালো করে পড়তে হবে। ইন্টারে কোনো সাবজেক্টে ল্যাকিং থাকা যাবে না, সেটা বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, ফিজিক্স হোক, যেটাই হোক, প্রত্যেকটা সাবজেক্টে ইন্টারে তুমি ভালো করবা। পরবর্তীতে তুমি হচ্ছে যে মেডিকেলে যাও, ইঞ্জিনিয়ারিংয়ে যাও, সেটা পরের কথা। তোমার যদি মেডিকেল ফোকাস থাকে তাহলে তুমি বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এই দুইটার থেকে একটু, মানে ধরো 1% বেশি হচ্ছে তুমি এফোর্ট দিবা, ওইটার মধ্যে ধরো তুমি এফোর্ট দিবা 100%, এটার মধ্যে দিবা 101%। তোমার যদি বুয়েটে ইচ্ছা থাকে তাহলে ফিজিক্সের ম্যাথে একটু 1% বেশি এফোর্ট দিবা, বাট সবগুলাতেই আমাদের এফোর্ট দিতে হবে। ইন্টারে কোনো জায়গায় কোনো টপিকে কোনো মানে ল্যাকিং রাখা যাবে না। এটা কিন্তু মানে যারা ট্যালেন্টেড স্টুডেন্ট তাদের বৈশিষ্ট্য। তোমরা যদি লাস্ট ইয়ার দেখো, লাস্ট ইয়ার ফার্স্ট হয়েছিল সাদাত হোসেন, সে কিন্তু বুয়েটেও চান্স পেয়েছে, মেডিকেলেও চান্স পেয়েছে, দুই জায়গায় সে ভালো র্যাঙ্ক করে চান্স পেয়েছে। তার মানে কি, নিশ্চয়ই তার ইন্টারে 2 সাবজেক্টের মানে সবগুলা সাবজেক্টের প্রিপারেশন তার অনেক ভালো ছিল, যার কারণে সে হচ্ছে যে একদম তাই সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েও মেডিকেলে চান্স পেয়েছে। দেখা যেত সে মেডিকেলের প্রিপারেশন নিয়েও হয়তো অন্যান্য জায়গায় ভালো করতে পারতো, এমন হয়। সো দ্যাটস ইন্টার লেভেলে কোনো সাবজেক্টে কোনো প্রকার ল্যাকিং রাখা যাবে না। ডিইউতে 4টা সাবজেক্ট থেকেই প্রশ্ন আসে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, 4টা থেকেই প্রশ্ন আসে এবং 4টা থেকেই 30 মার্ক করে থাকে। তো এই 3টা বৈচিত্র্য আমাদের মনে রাখতে হবে। তার মানে জিনগত বৈচিত্র্য মানে কি? জিনগত বৈচিত্র্য মানে হচ্ছে যে আমাদের দেহের ভেতর যে ক্রোমোজোম রয়েছে, ডিএনএ রয়েছে, জিন রয়েছে, সেই জিনের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য বলি। প্রজাতিগত বৈচিত্র্য বলি যে একই বৈশিষ্ট্য সম্পন্ন যে জীবগুলো আছে তাদেরকে আমরা একটা প্রজাতি বলি। সো প্রজাতি আমরা ভ্যারিয়েশন দেখি, মানুষ, হাতি, ঘোড়া, এদের মাঝে পার্থক্য রয়েছে। আর বাস্তুতান্ত্রিক পার্থক্য কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কিছু প্রাণী বাস করার জন্য নিজেদের কিছু অভিযোজন করে, নিজেদের মধ্যে কিছু চেঞ্জ করে, সেই কারণে কিছু বৈচিত্র্য আছে, যেটাকে বলি আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মিথস্ক্রিয়া মানে হচ্ছে কি? একে অপরকে হেল্প করা। মিথস্ক্রিয়া বলতে বোঝায় যে একে অপরের হেল্প করা, ঠিক আছে? মিথস্ক্রিয়া বলতে কি বোঝায়? একে অপরকে হেল্প করা।
শোনো, ডিউ মেডিকেল আমার কথা স্ট্রেট কাট, ইন্টার লাইফে সব সাবজেক্ট ভালো করে পড়বা, কারণ তোমার হাতে এনাফ টাইম আছে, তোমার এই টাইমটাকে টোটালি ভালোভাবে ইউটিলাইজ করতে হবে যেন বেসিকে কোনো দুর্বলতা না থাকে এবং ফ্রম দ্য ভেরি ফার্স্ট থেকে শুরু করতে হবে। এবং তোমরা অনেক লাকি যারা প্রথম থেকে শুরু করেছো। তোমরা তোমাদের সেকেন্ড ইয়ারের ভাই বোনদের জিজ্ঞেস করে দেখো, যারা সেকেন্ড ইয়ার আছে তারা হয়তো অনেকে অনেক লেট করে শুরু করেছে। সো প্রাণী বৈচিত্র্য এই তিনটা আমাদের হচ্ছে যে কারণ আছে। সো এই তিনটা আমাদের এমসিকিউতে পরীক্ষায় প্রচুর আসে। সো এমসিকিউতে আমরা এটা মনে রাখবো পাবজি দ্বারা, পাবজি দ্বারা মনে রাখবো, পাবজি, ঠিক আছে, পাবজি দিয়ে মনে রাখবো আমরা হচ্ছে যে এই তিনটা আমাদের প্রাণী বৈচিত্র্য যে প্রকারভেদ আছে, প্রাণী বৈচিত্র্য 3 প্রকার। সো বা প্রাণী বৈচিত্র্যের কারণ এই তিনটা মনে রাখবো, যে একটা প্রজাতিগত বৈচিত্র্য, একটা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, একটা আমাদের জিনগত বৈচিত্র্য। এই তিনটা আমরা দেখতে পাই, ঠিক আছে, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক আর জিনগত। সো তিনটা শর্ট ফর্মে মনে রাখার জন্য আমরা পাবজি দিয়ে মনে রাখতে পারি। সো মনে রাখলে আমাদের পরীক্ষায় ভুল হবে না, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে পরীক্ষার মধ্যে। আর যারা মেডিকেল ফোকাস রয়েছে বা মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা রয়েছে, তারা একটা কথা মনে রাখবা যে মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নের মধ্যে একটা জিনিস খুব কমন থাকে, নিচের কোনটি মিথ্যা, নিচের কোনটি সত্য নয়। সো যখন কোনো কিছু তোমাকে বলবে মিথ্যা, তার মানে কি 4টা অপশন দেওয়া আছে তোমার মধ্যে, 4টা অপশনের মধ্যে তোমার শিওর থাকতে হবে যে বাকি 3টা সঠিক, তার মানে আরেকটা যেটা আছে সেটা মিথ্যা। তোমাকে যদি আমি বলি যে নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, তোমাকে আমি বললাম নিচের কোনটি প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ নয়, সো তোমার বাকি 4টা অপশনের মধ্যে বাকি 3টা জানা থাকা লাগবে যে কোনগুলো আমাদের প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদের মধ্যে ছিল, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক। সো এরকম 3টা অপশন যে জায়গায় থাকবে, যে 3টা অপশন আছে আমাদের যে কোনো কিছু বা 3টা, এটার কারণ এই 3টা। তো সেখান থেকে মনে রাখবা মেডিকেলের প্রশ্ন দিতে পারি ওই জায়গাটা থেকে, কারণ সেই জায়গা থেকে সত্য মিথ্যা অ্যাড করে দিতে পারে, যেটার সাথে আর একটা অপশন অ্যাড করে দিলাম। আমি বললাম নিচের কোনটা প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ না, জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক, আরেকটা বলে দিলাম তোমার হচ্ছে যে আরেকটা বলে দিলাম তোমার বায়োম বৈচিত্র্য, আরেকটা বলে দিলাম বায়োম বৈচিত্র্য। তাহলে কোনটা হবে না, ওই বায়োম বৈচিত্র্যটা হবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো মনে রাখার জন্য আমরা শর্ট ফর্ম মনে রাখতে পারি, আমাদের খুব পরিচিত একটা খেলা দিয়ে, সেটা হচ্ছে পাবজি দিয়ে মনে রাখতে পারি, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক আর জিনগত বৈচিত্র্য। লাইগারের প্রজাতি নেই, লাইগার তো হচ্ছে যে লায়ন প্লাস টাইগার মিলে হচ্ছে যে একটা মিক্সড তৈরি করা হয়েছিল। ওকে, এখন আসো যে আমাদের প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ গেল, এখন আসা যাক আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমাদের শ্রেণীবিন্যাসের জন্য ভিত্তির মধ্যে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে লাইট ফ্ল্যাকচুয়েট করছে, আচ্ছা, এখন আমাদের এই শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি রয়েছে। আমরা প্রাণীর শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি বলি, যে আমাদের এই যে প্রাণী রয়েছে সেই প্রাণীর শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি রয়েছে। এই যে আমাদের প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে যদি আমরা কথা বলি, শ্রেণীবিন্যাসের ভিত্তি, সো আমাদের যে প্রাণী রয়েছে সেই প্রাণীদের শ্রেণীবিন্যাসের ভিত্তি কি কি আছে। প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি বলতে গেলে আমরা প্রথম যেটা পড়ে আসছি অলরেডি, যে দেহের আকারের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। যে আমাদের কিছু প্রাণী আছে যারা আকারে অনেক বড়, আবার কিছু প্রাণী আছে আকারে অনেক ছোট। সো এটা আমরা কিসের উপর ভিত্তি করে ভাগ করি, এটা আমরা ভিত্তি করে ভাগ করি হচ্ছে যে এই জিনিসটাকে দেখতে আমাদের অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ প্রয়োজন হয় কি না, যে আমাদের এই জিনিসটাকে আমরা খালি চোখে দেখতে পাই কি না। যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই তাদেরকে আমরা বলি হচ্ছে বড় প্রাণী, আর যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না তাদেরকে বলি আমরা ছোট প্রাণী। সো আমাদের দেহের আকার অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি হচ্ছে যে আমরা বড় প্রাণী, যেটিকে হচ্ছে যে আমরা খালি চোখে দেখতে পাই। সো বড় প্রাণী বলার শর্ত কি হইতে হবে, আমাদের খালি চোখে দেখা যাইতে হবে, খালি চোখে দেখতে পাইতে হবে আমাদের, একে আমি খালি চোখে দেখতে পাই। সো আমাদের বইয়ের এখানে একটা উদাহরণ দেওয়া আছে যাকে আমরা খালি চোখে দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের মোস্টলি কবুতরের না গিনিপিগের উদাহরণ দেওয়া আছে। গিনিপিগের উদাহরণ দেওয়া আছে যে ক্যাভিয়া পোর্সিলাস, ক্যাভিয়া পোর্সিলাস আমাদের গিনিপিগের নাম দেওয়া আছে, যে গিনিপিগ ক্যাভিয়া পোর্সিলাস।
এখন এখান থেকে এটা লেখার পর তোমাদের একটা প্রশ্ন জাগ্রত হবে যে ভাইয়া আমরা কতগুলা বৈজ্ঞানিক নাম মনে রাখবো, যে এই চ্যাপ্টারে তো খালি বৈজ্ঞানিক নাম দিয়ে ভাষায় ফেলছে, অসংখ্য বৈজ্ঞানিক নাম আছে। সো আমি কিছু কিছু বৈজ্ঞানিক নাম তোমাদের যেগুলো পড়াবো সেগুলো অন্তত মনে রাখার চেষ্টা করবা। সো এই যে আমাদের প্রাণীটা রয়েছে এর নাম হচ্ছে ক্যাভিয়া পোরসেলাস। এই ক্যাভিয়া পোরসেলাস এটা হচ্ছে গিনিপিগ। তো তোমাদের কাছে একটা প্রশ্ন রইল, তোমরা এটা নেট থেকে খুঁজে আমাকে জানাবে মেসেঞ্জারের গ্রুপে আজকে ক্লাস শেষে, যে আমাদের গিনিপিগের কয়টা দাঁত আছে সেটা আমাকে জানাবে, যে গিনিপিগের দাঁত কয়টা। এটা ঢাকা ইউনিভার্সিটি 2017-18 সেশনের প্রশ্ন ছিল যে গিনিপিগের দাঁত কয়টা থাকে। সো এটা তোমাদের কাছে প্রশ্ন থাকতো। আচ্ছা, এখানে আভা একটা প্রশ্ন করছে, ভাইয়া ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি কি? ইন্ট্রা স্পেসিফিক ডাইভার্সিটি কি? আচ্ছা দেখো, আমরা আচ্ছা এটার বড় প্রাণী বললাম, এখানে একটা জিনিস আমরা আবার একটু বলি। সো আমরা পড়েছি জিনগত বৈচিত্র্য, আমরা পড়েছি তাই না? জিনগত বৈচিত্র্য নিয়ে তোমাদের সাথে আমাদের কথা হয়েছে। জিনগত বৈচিত্র্যের ক্ষেত্রে আমি তোমাদের বলেছি যে আমাদের জিন বা জেনেটিক্স রয়েছে, যে সেই জিন বা আমাদের জেনেটিক্সের মধ্যে বা আমাদের যে ক্রোমোজোম রয়েছে সেখানে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়, সেটা সবার মধ্যেই। তোমার আর আমার সাথে মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত রয়েছে, এমনকি তোমার সাথে তোমার বাবা মায়েরও জিনগত বৈচিত্র্য রয়েছে আমাদের। এখন আবার আমাদের সাথে আমাদের প্রজাতির বাইরে যারা আছে, যে আমরা বলছি আমরা মানুষ একটা প্রজাতি, আমরা কি বলছি? আমরা মানুষ একটা প্রজাতি। এই মানুষ প্রজাতির বাইরে ধরো মানুষের সাথে আমরা কার তুলনা করতে পারি? মানুষের সাথে আমরা তোমার হচ্ছে গরু, মহিষ, ভেড়া, ছাগল তাদেরও তুলনা করতে পারি। সো তাদের জিন নিয়ে যদি আমি চিন্তা করি যে মানুষ আর বাঘ, তার মানুষ এবং বাঘের জিনের মধ্যে অনেক পরিবর্তন রয়েছে, যে মানুষ আর বাঘের জিন কি সেম হবে? সেম না। আবার মানুষের জিনও সেম না। তো এখন তাহলে এই জিনগত বৈচিত্র্যটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা দুই ভাগে চিন্তা করতে পারি, যে একটা হচ্ছে নিজের প্রজাতির মধ্যে বৈচিত্র্য আছে কিনা জিনের ভেতর, যে আমাদের জিনের বৈচিত্র্য বা আমাদের জিনগত বৈচিত্র্যটা আমরা দুইভাবে বা দুই চোখে দেখতে পারি। যে জিনগত বৈচিত্র্যটা, এই যে আমাদের জিনের বৈচিত্র্য, তো এই জিনের যে বৈচিত্র্য আছে, জিনের বৈচিত্র্যটা আমরা দুই ভাগে চিন্তা করতে পারি। যে একটা হচ্ছে যে নিজের প্রজাতির মধ্যেই জিনগত বৈচিত্র্য আছে, যে আমার নিজ যে প্রজাতির মানুষ, আমি নিজেকে দাবি করছি যে আমি মানুষ প্রজাতির, আমি দাবি করছি কি আমি হচ্ছে মানুষ প্রজাতির আমি বলে নিজেকে দাবি করছি। সো আমি দাবি করলাম আমি মানুষ, তাহলে এই মানুষে চেঞ্জ আছে। তুমি যদি বাঘের কথা চিন্তা করো, বাংলাদেশে আছে হচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার, এক জায়গায় আছে চিতা বাঘ, এক জায়গায় আছে এই বাঘ, এক জায়গায় আছে সেই বাঘ। তো তার মানে কি বাঘ যে প্রজাতি একটা, তার প্রজাতির মধ্যেও পরিবর্তন রয়েছে। এই যে নিজস্ব প্রজাতি, নিজ প্রজাতির ভেতর এই যে জিনগত বৈচিত্র্য আছে, আমাদের নিজ প্রজাতির ভেতর যে জিনগত বৈচিত্র্য, এটাকে আমরা বলি অন্তঃপ্রজাতি বৈচিত্র্য। এটাকে আমরা বলি হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। যে নিজ প্রজাতির মধ্যে যদি আমরা পরিবর্তন দেখতে পাই, এটাকে আমরা বলি অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য। যে এই জিনের যে বৈচিত্র্য আছে, জিনগত বৈচিত্র্য আমরা দুইটা দেখতে পাই, একটাকে বলি আমরা অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য, আর একটাকে বলি আমরা আন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য। অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য, আন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য আমরা বলতে পারি। যে জিনের যে বৈচিত্র্য, যে জিনের যে পরিবর্তন, সেটা আমি দুইটা দেখতে পারি। যে ধরো অন্তঃপ্রজাতি বৈচিত্র্য বলতে কি কি বোঝায়? যে বাঘ এবং বাঘের মধ্যে জেনেটিক্যাল যে চেঞ্জ, মানুষ এবং মানুষ মানে দুইটা মানুষের মধ্যে যদি আমরা তুলনা করি, তাদের মধ্যে জেনেটিক্যাল যে চেঞ্জ, তাকে আমরা বলি অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য। আর আন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য কি? আন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে এই যে আমাদের ধরো বাঘ এবং মানুষ, এদের ডিএনএ নিয়ে যদি আমি চিন্তা করি, এদের ক্রোমোজোম নিয়ে যদি আমি চিন্তা করি, আমি যদি হচ্ছে বাঘ আর ধরো হরিণ এদের ডিএনএ নিয়ে চিন্তা করি, তাহলে কি হবে? দুইজনের ডিএনএ বা দুইজনের জিন কি সেম হবে এই পাশে? বা এই দুইটা কি দুইটা ভিন্ন প্রজাতির প্রাণীর জিন নিয়ে আমি আলোচনা করতে পারি। আবার আমি সেম প্রজাতির দুইটা প্রাণীর জিন নিয়ে আলোচনা করতে পারি। যেমন মানুষের মধ্যে কিছু মানুষ হয় শ্বেতাঙ্গ, অনেক ফর্সা, কিছু মানুষ অনেক কালো, আর যাদের আমরা বলি কৃষ্ণাঙ্গ বলি। সো শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর জিন নিয়ে যদি আমি আলোচনা করি, তার মানে আমি কিন্তু সেম মানুষ প্রজাতি নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে?
তো সেম প্রজাতির মধ্যে যখন আমরা আলোচনা করি তখন সেটাকে আমরা বলি অন্তঃপ্রজাতিগত বৈচিত্র্য। সো অন্ত মানে হচ্ছে ইন্ট্রা, এই টার্মটা মনে রাখবা। অন্ত মানে হচ্ছে ইন্ট্রা ইংরেজিতে, আর আন্ত মানে হচ্ছে ইন্টার। তোমরা তোমাদের স্কুল কলেজে দেখবা যে ইন্টার স্কুল ডিবেট, ইন্টার কলেজ ডিবেট, ইন্টার কলেজ ফুটবল ম্যাচ। তো ব্যাপারটা হচ্ছে যে ধরো আমাদের স্কুলের সাথে, আমরা যে স্কুলে পড়ি সেই স্কুলের সাথে যদি বাইরের একটা স্কুলের প্রতিযোগিতা হয়, আমাদের স্কুলের সাথে বাইরের একটা স্কুলের প্রতিযোগিতা হয়েছে, তখন সেটাকে আমরা কি বলি ইন্টার স্কুল। ধরো আমরা ডিবেট করলাম, ইন্টার স্কুল ডিবেট, যে দুইটা স্কুলের মাঝখানে একটা ডিবেট হয়েছে। আর যদি এমন হয় যে আমাদের নিজেদের স্কুলের স্টুডেন্টদের মধ্যে একটা ডিবেট কম্পিটিশন আয়োজন করলাম, আমরা বাইরের কোনো স্কুল কলেজের স্টুডেন্টদের দাওয়াত দিলাম না যে আমাদের ডিবেটে তোমরা আইসো বা এরকম কোনো কিছু আমরা তাদের বললাম না, আমাদের নিজেদের যে কলেজ আছে নিজেদের কলেজের মধ্যে আমরা একটা ডিবেট কম্পিটিশন অ্যারেঞ্জ করলাম। দ্যাট মিনস কি আমরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন ক্রিয়েট করব, তখন আমরা সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো আমরা আন্তঃ স্কুল ডিবেট বা ইন্ট্রা স্কুল ডিবেট, যে স্কুলের নিজেদের মধ্যে যে ডিবেট প্রতিযোগিতা। আর আমার স্কুলের সাথে বাইরের স্কুলের যে ডিবেট, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টার অর আন্ত। ঠিক আছে, এই আন্ত আর অন্ত টার্ম দুইটার মধ্যে ভেজাল লাগায় ফেলো। এই আন্ত আর অন্ত এই দুইটার মধ্যে কিন্তু তোমরা পার্থক্য পাচায় ফেলো। ঠিক আছে, এই অন্ত আর আন্ত টার্ম দুইটা যেটা আছে, তার মানে অন্ত মনে রাখবে কি? অন্ত মানে হচ্ছে ইন্ট্রা। অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে ইন্ট্রা, মানে হচ্ছে যে সেম যারা তাদের মাঝখানে যদি কোনো কিছু আমরা তুলনা করি। আর আন্ত মানে কি? ইন্টার, ভিন্ন যারা তাদের মাঝখানে যে প্রতিযোগিতা। ইন্টার স্কুল ডিবেট, ইন্টার স্কুল ডিবেট, দুইটা স্কুলের মধ্যে ডিবেট, আলাদা আলাদা দুইটা স্কুল। আর ইন্ট্রা স্কুল ডিবেট মানে স্কুলের স্টুডেন্টদের মাঝখানে যে ডিবেটগুলো রয়েছে। ঠিক আছে, তাই জিনগত বৈচিত্র্য তাহলে বুঝতে পারলা ইন্ট্রা স্পেসিফিক। কিন্তু এই যে ইন্টার স্পেসিফিক যেটা, এটা আসলে জিনগত বৈচিত্র্য না, এটা প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পড়ে। বাট এখানে আমাদের এই জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এগুলোকে খুব বেশি আলাদা করে ভাবার সুযোগ নেই, কারণ জিনের পার্থক্য আছে বলেই তো নতুন নতুন প্রজাতি তৈরি হয়েছে। জিনের মধ্যে যদি পার্থক্য না থাকতো তাহলে কি নতুন নতুন প্রজাতি পৃথিবীব্যাপী তৈরি হতো? উত্তর হচ্ছে না, তৈরি হতো না। সো এই হচ্ছে যে আমাদের কথা। বুঝতে পেরেছো? জিজ্ঞেস করেছিল প্রশ্ন আভা। দেখো এই তিনটা বৈচিত্র্যকে খুব বেশি আলাদা করার সুযোগ নেই। কারণ কি? কারণ হচ্ছে যে আসলে ধরো জিনের বৈচিত্র্যের কারণেই তো প্রজাতি তৈরি হয়েছে। এই প্রজাতিগুলো নানা পরিবেশে থাকে বলেই তো বাস্তুতন্ত্র ক্রিয়েট হয়েছে, তাই না? আচ্ছা, না না, রেড পেন দিয়ে যেগুলো লিখি সেগুলো ইম্পর্টেন্ট এরকম কিছু না। রেড পেন দিয়ে এমনিই লিখি, ইম্পর্টেন্ট আলাদাভাবে রেড পেন দিয়ে সেভাবে লেখা হয় না। দেখা যায় যে যখন যেটা দিয়ে লিখতে মন চায়। আচ্ছা, সো আমরা বড় প্রাণী বা বৃহত্তর প্রাণী একটা উদাহরণ আমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যাভিয়া পোর্সেলাস, বৃহত্তর প্রাণী। বড় প্রাণী বা একে আমরা কি বলি? একে বলি হচ্ছে আমরা বৃহত্তর প্রাণী। বড় বা বৃহত্তর প্রাণী একটা আছে, আরেকটাকে আমরা বলি হচ্ছে যে ছোট প্রাণী বা আনুবীক্ষণিক প্রাণী বলি। আরেকটা হচ্ছে আমরা কি বলি? আনুবীক্ষণিক প্রাণী। আনুবীক্ষণিক প্রাণী পৃথিবীতে অভাব নেই। ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে যে নানা কৃমি আছে, কৃমির লার্ভা, অনেক আনুবীক্ষণিক প্রাণী আছে। মানে যাকে দেখার জন্য তোমার মাইক্রোস্কোপ প্রয়োজন হবে তাকে হচ্ছে যে আমরা কি বলি? আনুবীক্ষণিক প্রাণী বলি। আনুবীক্ষণিক প্রাণী দেখার জন্য আমাদের কি প্রয়োজন? আনুবীক্ষণিক প্রাণী দেখার জন্য আমাদের মাইক্রোস্কোপ প্রয়োজন। এই মাইক্রোস্কোপ যদি আমরা না পাই তখন আমরা আনুবীক্ষণিক প্রাণী দেখতে পাবো না, যে আমাদের মাইক্রোস্কোপ প্রয়োজন হচ্ছে আনুবীক্ষণিক প্রাণী দেখার জন্য। এখন হচ্ছে যে আমাদের এই আনুবীক্ষণিক প্রাণী হচ্ছে মাইক্রোস্কোপ প্রয়োজন হয়। তো অনেক আনুবীক্ষণিক প্রাণী আছে, যেমন আমাদের ভাইরাস একটা আনুবীক্ষণিক প্রাণী। আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়া সহ নানা জীবাণু বা অণু, তারা আনুবীক্ষণিক প্রাণী হিসেবে কাজ করে। তো আমাদের বই একটা উদাহরণ দেওয়া আছে। আমরা যেহেতু জুলজি আজমল স্যারের বইটাকে মেইনলি ফলো করি, তো এখানে হচ্ছে যে মানে প্রথম দিকের কিছু জিনিস জন্য, তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে ট্রাইকোডিনা।
দেখো এই নামগুলো আমরা না পরীক্ষার হলে বা উচ্চারণ করতে গিয়ে ঝামেলা হয়। তোমরা অনেকেই উচ্চারণে যে ভালো আছো, আমি যেমন উচ্চারণে খুবই দুর্বল। সো আমি হচ্ছে যে কীভাবে উচ্চারণ করি সেটা আমি তোমাদের দেখাই। সো আমার মতো দুর্বল যারা আছো তারা এটা উচ্চারণ করবে এভাবে, যে দেখো যে উচ্চারণ প্লাস মনে রাখা, পরীক্ষার হলে অ্যান্সার করা, সব কিছুর জন্য এগুলাকে ভাগে ভাগে পলিসিলেবলে পড়বা, নামটা সহজ হয়ে যাবে। যে এটা নাম নিয়ে একদম মাথা না ফাটায় চিন্তা করো, যে এটাকে যদি তুমি এভাবে ভাগ করো, এখানে হচ্ছে ট্রাইকোডিনা অ্যানাবাসি। সো তুমি চারটা, এটাকে 3 ভাগ, এটাকে 2 ভাগ করে যদি উচ্চারণ করো, তাহলে তোমার উচ্চারণ করাটাও সহজ হয়ে যাবে, তোমার মনে রাখা সহজ হয়ে যাবে। যদি মনে রাখতে পারো, পরীক্ষার হলে যদি এভাবে মনে রাখো ট্রাইকোডিনা অ্যানাবাসি, পরীক্ষার হলে গিয়ে দেখবা কি এই বানানটা লিখলেও তোমার ভুল যাবে না। আর তুমি যদি পুরোটা একসাথে পড়ো ট্রাইকোডিনা, তখন কিন্তু ভুল যাইলেও যাইতে পারে। যারা আমার মতো একটু দুর্বল তাদের জন্য বলতেছি, যারা মনে রাখতে পারো ভালোভাবে তাদের জন্য কোনো প্রবলেম নেই। তো ট্রাইকোডিনা অ্যানাবাসি, এটা হচ্ছে আমাদের আণুবীক্ষণিক প্রাণীর একটা উদাহরণ দেওয়া আছে। এটা আসলে কি? এটা হচ্ছে মাছের যে ফুলকা আছে, আমাদের মাছের ফুলকার মধ্যে একটা জীবাণু আক্রমণ করে, মাছের ফুলকার মধ্যে একটা জীবাণু আক্রমণ করে মাছের ফুলকায় ক্ষত সৃষ্টি করে, তাকে আমরা বলি ট্রাইকোডিনা অ্যানাবাসি বলি। যে মাছের ফুলকায় আক্রমণ করে মাছের ফুলকায় ক্ষত সৃষ্টি করে, তাকে আমরা বলি ট্রাইকোডিনা অ্যানাবাসি বলি। তাকে কি বলি? তাকে আমরা বলি ট্রাইকোডিনা অ্যানাবাসি বলি। এই ট্রাইকোডিনা অ্যানাবাসি যে আছে, সেটা আমাদের মাছের ফুলকায় কি তৈরি করে? ক্ষত সৃষ্টি করে। সো এটা কিসের রোগ তৈরি করে আমাদের? এটা হচ্ছে আমাদের মাছের ফুলকায় ক্ষতি সৃষ্টি করে। আচ্ছা, বায়োম কি? বায়োম হচ্ছে যে আমাদের অনেকটা একটা বিশাল বড় প্রাণী ভৌগোলিক অঞ্চল যে আছে, তাকে আমরা বায়োম বলি। এটা আমাদের বোটানি 12 অধ্যায়ে পাবা, যে বায়োম হচ্ছে যে বিশাল একটা প্রাণী ভৌগোলিক অঞ্চল, সেখানে অনেক প্রাণী, অনেক উদ্ভিদ রয়েছে। সেটার বৈশিষ্ট্যটাকে আমরা কিছুটা স্পেসিফিক করতে পারি। যে ধরো মরুজ বায়োম বলতে একটা কথা আছে, পুরা মরুভূমি, সেই মরুভূমির ভৌত এবং রাসায়নিক কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেখানে যে প্রাণীরা রয়েছে তাদের কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে, সেখানে যে উদ্ভিদ রয়েছে তাদের আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে, পুরোটাকে মিলায়া একটা বায়োম বলা হয়। তো এই ট্রাইকোডিনা অ্যানাবাসি, এটা আমাদের কোথায় রোগ করে? আমাদের মাছের ফুলকার মধ্যে তারা রোগ করে। দেখো, ভাইরাস প্রাণী না হচ্ছে জীব না জ্বর, এটা নিয়ে প্রচুর ডিবেটেবল একটা ব্যাপার। সো অনেকে ভাইরাসকে জীব বলে, অনেকে ভাইরাসকে জ্বর বলে। সো আমি ভাইরাসকে যদি হচ্ছে বড় আণুবীক্ষণিক প্রাণী বলি, তাহলে কোনো সমস্যা যে হবে এরকম কোনো কিছু না, পরীক্ষায় থাকতেই পারে ভাইরাস আণুবীক্ষণিক প্রাণী হিসেবে। সো এই ট্রাইকোডিনা অ্যানাবাসি যেটা, সেটা হচ্ছে আমাদের মাছের ফুলকায় রোগ সৃষ্টি করে। মাছের যে ফুলকা আছে সেই ফুলকায় রোগ সৃষ্টি করে। মাছের ফুলকা তো মাছের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই না? মাছের ফুলকা মাছকে ভেসে থাকতে সাহায্য করে। ওকে, মাছের ফুলকায় রোগ সৃষ্টি করে। এখন তাহলে এই দুটো জিনিস আমাদের গেল। এবার আসা যাক আমাদের নেক্সট যে ব্যাপারটা, সেটা হচ্ছে সংগঠন মাত্রা বলা আছে। আচ্ছা রাবেয়া খাতুন, তুমি আমাকে লাস্ট দিনও হচ্ছে প্রোবোসিসের কথা জিজ্ঞাসা করেছিলে। আমি তোমাকে বলেছিলাম যে প্রোবোসিস জিনিসটা হচ্ছে, রাবেয়া খাতুন আরেকজনকে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমরা প্রোবোসিস কোথায় পাচ্ছ? যে তোমরা প্রোবোসিস নিয়ে হচ্ছে যে পাগল হয়ে গেল সবাই। যে প্রোবোসিসটা হচ্ছে যে আমাদের যে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীরা আছে, তাদের মুখের মধ্যে যে রক্ত চোষার জন্য একটা বিশেষ ধরনের অংশ থাকে, সেটাকে প্রোবোসিস বলি। প্রোবোসিসটাকে আমরা মাউথের সাথে কম্পেয়ার করতে পারি। প্রোবোসিস ইজ লাইক মাউথ। আর প্রোটিস্টান কি? প্রোটিস্টানটা একটা হচ্ছে প্রাণীদের একটা কিংডম। দেখা যায় আমাদের যে বিভিন্ন প্রকার প্রাণী পাওয়া যায়, এই দেখা যায় যে আমরা বিভিন্ন প্রকার যে প্রাণী দেখি নানা জায়গায়, সেই প্রাণীদের একটা টাইপ হচ্ছে যে প্রোটিস্টান টাইপের হচ্ছে যে প্রাণী, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে আমরা হচ্ছে যে এরপরে আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সংগঠন মাত্রা। সংগঠন মাত্রাটা লাস্ট দিন তোমাদের ক্লাসে খুব ভালো করে সংগঠন মাত্রা পড়ানো হয়েছে। তো সেজন্য সংগঠন মাত্রা আজকে আমরা আর পড়াবো না। সংগঠন মাত্রা একটা এক্সট্রা কথা যেটা আমরা লাস্ট দিন বলি নাই, যে আমাদের তো কোষের পর টিস্যু থেকে অঙ্গ থেকে আমাদের তন্ত্র তৈরি হয়। সো আমরা 3 টাইপের সংগঠন মাত্রা দেখছি। একটা ছিল কোষীয় সংগঠন মাত্রা, একটা ছিল কোষ টিস্যু সংগঠন মাত্রা, একটা ছিল টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা, একটা ছিল অঙ্গ
তন্ত্র সংগঠন মাত্রা, এই 4 টাইপের সংগঠন মাত্রা আমরা লাস্ট ক্লাসে শিখেছি। তো অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা একটা কথা আমাদের বইয়ে এক্সট্রা বলা আছে, সেটা কি বলা আছে? সেটা বলা আছে যে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রার যারা, তারা হচ্ছে যে আমাদের সর্বপ্রথম আমরা অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা দেখেছি নিমার্টিয়ান পর্বের প্রাণীদের। কোন পর্বের প্রাণীতে দেখতে পেয়েছি? নিমার্টিয়ান পর্বের প্রাণীতে আমরা দেখেছি। এটা আমাদের লাস্ট ক্লাসে আমরা বলিনি, সো দ্যাটস ওয়াই বলিনি। এখন তোমাদের প্রশ্ন আসবে, ভাইয়া নিমার্টিয়ান জিনিসটা আসলে কি? নিমার্টিয়ান জিনিসটা হচ্ছে, দেখো আমরা যে প্রাণী জগতের পর্ব পড়ি, আমরা প্রাণী জগতের পর্ব পড়ি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তো আমরা এই যে প্রাণী জগতের পর্বগুলো পড়ছি, একের পর এক পর্ব পড়ছি, আমরা সেই ছোটোবেলা থেকে পর্ব পড়ে আসতেছি কয়টা? 9টা পর্ব পড়ে আসতেছি। কয়টা পর্ব? 9টা পর্ব। বাট প্রাণী জগতে কি মাত্র 9টা পর্ব আছে বলে তোমার মনে হয়? না, প্রাণী জগতে মোট 33টা পর্ব আছে। কয়টা? 33টা পর্ব আছে। প্রাণী জগতে মোট পর্ব কয়টা? প্রাণী জগতে মোট পর্ব হচ্ছে 33টা পর্ব আছে। সেই 33টা পর্বের মধ্যে আমরা মাত্র 9টা নিয়ে পড়ালেখা করি। প্রাণী জগতে মোট পর্ব কয়টা? 33টা। আমরা পড়ালেখা করি কয়টা নিয়ে? 9টা নিয়ে। কারণ এই 9টাকে বলা হয় প্রধান পর্ব। এই 9টাকে আমরা কি বলি? প্রধান পর্ব বা মেজর পাইলাম বলি। সো প্রধান পর্ব নিয়ে আমরা আলোচনা করি। সো নিমার্টিয়ান হচ্ছে একটা অপ্রধান পর্ব, যে এটাকে নিয়ে আমরা সেভাবে আলোচনা করি না, বাট এটা প্রাণী জগতের একটা পর্ব। এই নিমার্টিয়ানের মধ্যে আমরা সর্বপ্রথম অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন মাত্রা দেখতে পাই। ও, এই জায়গায় প্রোবোসিস আছে। এই প্রোবোসিস তোমাদের এত চিন্তিত করে তুলেছে, আমি তো এই প্রোবোসিস আমার চোখে আসে। প্রোবোসিস ইজ লাইক মাউথ পার্ট, ঠিক আছে? প্রোবোসিস হচ্ছে আমাদের মাউথ পার্ট। আমি বলি ওরা প্রোবোসিস কোথা থেকে জিজ্ঞাসা করতেছে, এই প্রোবোসিস তো পড়াবো আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে গিয়ে। এখন দেখলাম যে এই জায়গায় এই চিপায় প্রোবোসিস আছে। ভালো কথা। ভালো দিক, খুশি হলাম তোমরা বায়োলজি বইয়ে লাইন বাই লাইন খুঁজে খুঁজে পড়ছো, ভালো সাইন। আচ্ছা, অঙ্গতন্ত্র মাত্রা। সো এই অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন আমরা কোথায় দেখতে পাই? এই অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন আমরা দেখতে পেয়েছি প্রথম এই নিমার্টিয়ান পর্বে। কোন পর্বে আমরা দেখতে পেয়েছি? নিমার্টিয়ান পর্বে দেখতে পেয়েছি। এটা এমসিকিউর জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, নিমার্টিয়ান পর্ব। ঠিক আছে, কোন পর্বে আমরা প্রথম হচ্ছে যে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা দেখতে পাই, সেটাকে আমরা কি বলি? নিমার্টিয়ান পর্বে আমরা সর্বপ্রথম এই অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা দেখতে পাই। অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা আমরা কোথায় দেখতে পাই? নিমার্টিয়ান পর্ব না, নিমার্টিয়ানটা হচ্ছে যে একটা সামুদ্রিক প্রাণীর নাম, মানে প্রাণী গোষ্ঠী হচ্ছে একটা নিমার্টিয়ান। সো একটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠীর মধ্যে আমরা এই নিমার্টিয়ান দেখতে পাই। দেখো, মানুষ না হয়ে কেন আগে নিমার্টিয়ানের মধ্যে আমরা দেখতে পাই? ব্যাপারটা হচ্ছে মানুষ আসছে সবার পরে। যে আমরা যদি বিজ্ঞানীদের কথা বলি, নিমার্টিয়ান পর্ব এটা একটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠী। নিমার্টিয়ানটা হচ্ছে একটা প্রাণী গোষ্ঠী, যে এটা আমরা সর্বপ্রথম এই প্রাণী গোষ্ঠীটার মধ্যে লক্ষ্য করা যায়। বলা হয় কিন্তু মানুষ কিন্তু আসছে, মানে আমাদের যে বিজ্ঞানের সায়েন্সের নলেজ অনুযায়ী যদি আমরা বলি, নিমার্টিয়ান নামক একটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া মানুষে আগে কেন দেখা গেল না? দেখো, আমরা যদি হচ্ছে যে সায়েন্সের ভিত্তিতে কথা বলি, মানে ব্যাপারটা হচ্ছে ইসলামের ভিত্তিতে চিন্তা ভাবনা একরকম আসে, সায়েন্সের ভিত্তিতে কথাবার্তা বললে সেখানে ওরা অন্যভাবে ব্যাখ্যা করে। যে সায়েন্সের ভিত্তিতে ওদের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে মানুষ আগে আসেনি, পৃথিবীতে আগে আসে নিম্ন শ্রেণীর প্রাণীরা। নিম্ন শ্রেণীর প্রাণী থেকে আস্তে 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 উচ্চ শ্রেণীর প্রাণীর সৃষ্টি হয়েছে। যে করডাটা পর্বের মধ্যে কি মানুষ আগে আসছে? না, প্রথমে মাছ আসছে। মাছ আসার পর তারপর আমাদের হচ্ছে যে আসতে যারা, তারা হচ্ছে উভচর, তারপর আসছে সরীসৃপ, তারপর পাখি, তারপর আস্তে আস্তে মানুষ বা হচ্ছে যে এই ম্যামালিয়া যারা আছে তারা আলটিমেটলি আমাদের এসেছে।
তো মানুষ অনেক পরে এসেছে বিজ্ঞানীদের মতে, তো এর আগেই আস্তে আস্তে জিনিসগুলো ডেভেলপ হয়ে গেছে। তো আমরা অঙ্গতন্ত্র সংগঠন সর্বপ্রথম আমরা দেখতে পাই কাদের মধ্যে দেখতে পাই? সর্বপ্রথম আমরা এই নিমাটিয়ান নামক একটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে আমরা দেখতে পাই। এরা আমরা সর্বপ্রথম কোথায় দেখতে পাই? নিমাটিয়ান নামক একটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে। তো এটা কিন্তু কোনো পর্ব না, এটা কিন্তু কোনো পর্ব না, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু কোনো পর্ব না, সর্বপ্রথম দেখা যায়। এখন তোমার পরীক্ষায় যদি প্রশ্নটা দুইভাবে থাকতে পারে, এই জায়গা থেকে তোমার পরীক্ষায় প্রশ্নটা এখানে দুইভাবে থাকতে পারে, যে তোমার পরীক্ষায় প্রশ্ন করা হলো ইসলামও তাই বলে সর্বপ্রথম হচ্ছে যে ক্ষুদ্র জীব এসেছে, তারপর তার মানুষ এসেছে। আচ্ছা, ভালো কথা, আমি ইসলামের ইতিহাস সেভাবে জানি না, তাই হয়তো এটা জানি না। আচ্ছা দেখো, সো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দুইভাবে দিতে পারে। তোমাকে পরীক্ষায় বলতে পারে যে সর্বপ্রথম আমরা অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন মাত্রা কাদের মধ্যে দেখতে পাই। সেখানে যদি নিমার্টিয়ান আমাদের অপশনে থাকে, খুব ভালো কথা। বাট আমি যদি তোমাকে প্রশ্ন করি, তোমরা আমাকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যে অঙ্গতন্ত্র মাত্রার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন, এটা তোমরা উত্তর দাও। অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন সর্বপ্রথম কোন পর্বে দেখা যায়? অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন সর্বপ্রথম কোন পর্বে দেখা যায়? যে কোন পর্বের প্রাণীতে আমরা সর্বপ্রথম অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন দেখতে পাই? যে কোন পর্বের প্রাণীতে চক্ষু বিন্দু, মানে কি এই যে তোমার চোখ আছে, চোখ যে জায়গাটা আছে সেটাকেই বলে চক্ষু বিন্দু। সো সর্বপ্রথম কোন পর্বে দেখা যায়? আচ্ছা, আমি স্পেসিফিকভাবে বলি যে কোন প্রধান পর্বে দেখা যায়। আমাদের যে 9টা প্রধান পর্ব আছে, 9টা প্রধান পর্বের মধ্যে তুমি অঙ্গতন্ত্র মাত্রার যে সংগঠন, সেটা সর্বপ্রথম তুমি কার মধ্যে দেখতে পাও? ভেরি গুড, সর্বপ্রথম আমরা দেখতে পাই নেমাটোডার মধ্যে দেখতে পাই। সর্বপ্রথম আমরা কার মধ্যে দেখতে পাই? সর্বপ্রথম আমরা দেখতে পাই হচ্ছে নেমাটোডার মধ্যে দেখতে পাই। সর্বপ্রথম আমরা কার মধ্যে দেখতে পাই? সর্বপ্রথম আমরা নেমাটোডার মধ্যে দেখতে পাই। অঙ্গতন্ত্র মাত্রার যে সংগঠন আছে, সেটা সর্বপ্রথম আমরা কার মধ্যে দেখতে পাই? সর্বপ্রথম আমরা এই নেমাটোডা পর্বে আমরা এই অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন দেখতে পাই। ভেরি গুড, পর্ব স্পেসিফিকভাবে যদি উল্লেখ করে দিই আমরা, তাহলে সেখান থেকে অ্যান্সারটা আসবে আমাদের নেমাটোডা আসবে। ওকে, তারপর আমাদের যেটা আসে, আচ্ছা তো তোমরা কিছু প্রশ্ন করছো চক্ষুবিন্দু, প্রোবোসিস, আরেকজন প্রশ্ন করছে শ্রম বিভাজন কি আসলে? শ্রম বিভাজন মানে হচ্ছে যে ধরো তোমার হাতের কাজ একটা, পায়ের কাজ একটা, পেটের কাজ আরেকটা, মাথার কাজ আরেকটা, চোখের কাজ একটা, কানের কাজ আরেকটা। আমাদের নানা অঙ্গ নানা কাজ করতেছে, কাজগুলোকে শ্রমের সাথে তুলনা করা হয়েছে, যে নানা অঙ্গ নানা শ্রম করছে। তো আমাদের নানা অঙ্গকে আমরা নানা কাজের জন্য নির্দিষ্ট করে দিয়েছি, যে এই তুই এটা কর, তুই এটা কর, এটাকে শ্রম বিভাজন বলা হয়। তারপর আসে আমাদের জীবন ধারণ পদ্ধতি, যে একইভাবে বেঁচে আছে। এরপর আমরা যেটাকে বলি সেটাকে বলি শ্রেণীবিন্যাসের ভিত্তি হচ্ছে জীবন পদ্ধতি, যে ও কিভাবে বেঁচে আছে, ওর বাঁচার পদ্ধতিটা আসলে আমাদের কেমন। জীবন পদ্ধতি বললে এখানে দুই ভাগে ভাগ করেছে, একটাকে বলা হচ্ছে মুক্তজীবী, আরেকটাকে বলা হচ্ছে পরজীবী। মুক্তজীবী, আরেকটাকে বলা হচ্ছে পরজীবী। জীবন পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাণীদের ক্ষেত্রে। একটাকে আমরা কি বলেছি? মুক্তজীবী, আরেকটাকে বলি আমরা পরজীবী। একটাকে আমরা বলি মুক্তজীবী, আরেকটাকে বলি পরজীবী। ব্যাপারটা হচ্ছে পরজীবী। পরজীবী মানে হচ্ছে যারা তাদের নিজেদের জীবন ধারণ করার জন্য অন্যের উপর নির্ভরশীল। নিজের জীবন ধারণ করার জন্য যারা অন্যের উপর নির্ভরশীল, তাকে আমরা বলি পরজীবী বলি। যেমন হচ্ছে আমাদের পেটের ভেতর নানা, পরজীবী ইংরেজিটা আমাদের একটু জেনে নেই। পরজীবীর ইংরেজি হচ্ছে আমাদের প্যারাসাইট, তোমরা প্যারাসাইট। আর মুক্তজীবীর ইংরেজি হচ্ছে ফ্রি লিভিং, যারা একদম মুক্তভাবে বসবাস করতে পারে। ধরো আমরা যে মানুষ আছি, আমরা মানুষ কিন্তু খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? উদ্ভিদের উপর নির্ভরশীল। সো আমরা আমাদের নিজেদের বলি পরভোজী। আমরা আমাদের কি বলি? পরভোজী। যত প্রাণী আছে, সকল প্রাণী যারা চলাফেরা করতে পারে, প্রাণীরা কিন্তু আমাদের সবাই পরভোজী। যে প্রাণী আছে সবাই পরভোজী, যত প্রাণী আছে সবাই কি আমাদের, সবাই হচ্ছে আমাদের পরভোজী। যে তুমি আমি আমরা যারা আছে, আমরা সবাই পরভোজী। বাট আমরা নিজেদের খাবার নিজেরা জোগাড় করে নিতে পারি।
নিজেদের খাবার নিজেরা তৈরি করতে না পারি, নিজের খাবার নিজেরা জোগাড় করে নিতে পারি, নিজেদের খাবার নিজেরা জোগাড় করে নিতে পারি। সো আমাদের কারো মুখাপেক্ষী হতে হয় না বা কারো দেহে আশ্রয় নিতে হয় না। কিন্তু পরজীবী বা প্যারাসাইট যারা আছে তারা হচ্ছে যে নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করতে পারে না এবং তারা একটা মুক্ত পরিবেশে সহজে বাঁচতেও পারে না। সো তাদের বেঁচে থাকার জন্য অন্যের আশ্রয় নিতে হয়। বেঁচে থাকার জন্য অন্যের কী নিতে হয়? আশ্রয় নিতে হয়। এবং যে আশ্রয় দেয় সেই আশ্রয়দাতার সে কোনো উপকার করে না, আশ্রয়দাতার সে অপকার করে যায়, আশ্রয়দাতা থেকে সে খাবার গ্রহণ করে যায়। এদেরকে আমরা বলি পরজীবী বা প্যারাসাইট। যেমন আমার মাথায় উকুন আছে, উকুনের বেঁচে থাকার জন্য মানুষের রক্ত খাওয়া ওর জন্য খুব গুরুত্বপূর্ণ। সো ওর কোথায় আশ্রয় নিতে হবে? ওরা আমাদের চুলে আশ্রয় নিতে হবে। চুলে আশ্রয় নিয়ে সে আমাদের রক্ত খাবে। রক্ত খেয়ে সে কি আমাদের কোনো উপকার করতেছে? করতেছে না। সে কি আমাদের কোনো অপকার করতেছে? করতেছে। তার মানে সে আমাদের উপকারে নেই, সে আমাদের অপকারে আছে। এবং সে কি আমাদের রক্ত ছাড়া বেঁচে থাকতে পারবে? পারবে না। তাইলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো প্যারাসাইট বা পরজীবী বলবো। আর মুক্তজীবী কারা? যেমন মানুষ, আমরা আমাদের মধ্যে চলতেছি, আমরা কারো ক্ষতি করতেছি, মানে আমাদের কি বেঁচে থাকার জন্য কারোর উপর নির্ভরশীল আমরা? হ্যাঁ, আমরা গাছের উপর নির্ভরশীল, এটা একটা কথা যে আমাদের শস্য লাগে, কিন্তু আমরা কোনো প্রাণীর উপর একদম শক্তিশালীভাবে নির্ভরশীল না যে এই প্রাণীটাকে আমার লাগবেই, এই প্রাণীটাকে ছাড়া আমার হবে না, এরকম কিছু না। হয়তো আমরা মাংস খাই, আমরা কিছু খাই, কিন্তু আমরা কি কোনো প্রাণীর ভেতরে, দেহের ভেতরে আশ্রয় নেই না। আমাদের জীবন ধারণ আমরা কি নিজেদের জন্য কারো ক্ষতি করতেছি? করি না। সো দ্যাটস ওয়াই আমরা মুক্তজীবী। তো মুক্তজীবী কারা? মুক্তজীবী হচ্ছে তারা যারা হচ্ছে যে আমাদের কি করবে, যে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এবং তারা হচ্ছে যে অন্যের উপর নির্ভরশীল থাকে না। আর পরজীবী অন্যের উপর নির্ভরশীল। সো মুক্তজীবীর উদাহরণ আমাদের বইয়ে কবুতরের উদাহরণ দেওয়া আছে। কবুতর উদাহরণটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো কবুতরের নামটা মনে রাখবা। কবুতরের নামটা কি আমাদের? কবুতরের নাম হচ্ছে কলুম্বা লিভিয়া। কবুতরের নাম হচ্ছে কলুম্বা লিভিয়া। ক লুম বা, 3 ভাগ করে পড়ো, ক লুম বা লিভিয়া। তাহলে এই কলম্বা লিভিয়া যেটা আছে এটা হচ্ছে আমাদের কবুতর। কলম্বা লিভিয়া যেটা আছে, এই কলম্বা লিভিয়া হচ্ছে আমাদের কবুতর। কলম্বা লিভিয়া হচ্ছে কি আমাদের কবুতর। আর আরেকটা উদাহরণ দেওয়া আছে পরজীবী বা প্যারাসাইট। তো আমরা সবচেয়ে ভালো প্যারাসাইট রূপে জানি আসলে আমাদের কৃমিগুলাকে। আমাদের পেটের ভেতর থেকে আমাদের সাথে অনেক দুষ্টামি করে কৃমিগুলা। সো কৃমির মধ্যে একটা স্পেসিফিক কৃমির কথা এখানে বলা আছে, যে অনেক টাইপের কৃমি আছে, আমরা সামনে জানবো। এখানে একটা কৃমির কথা বলা আছে যকৃৎ কৃমি, যার নাম হচ্ছে ফ্যাসকিউলা হেপাটিকা। যকৃৎ কৃমি যার নাম হচ্ছে ফ্যাসকিউলা হেপাটিকা। আচ্ছা, ছত্রাক শৈবাল কি তাহলে প্যারাসাইট? ছত্রাক শৈবাল এরা তো ক্ষতি হয় না। ছত্রাক শৈবাল হচ্ছে যে উদ্ভিদের দিক থেকে প্যারাসাইট। আমরা মানে ছত্রাক শৈবাল অনেক সময় প্যারাসাইটিক আচরণ করতে পারে, সেটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে আমাদের দেহে কিছু শৈবাল ছত্রাক আক্রমণ করে। সো ওইগুলা উদ্ভিদ, তো আমরা তো এখানে প্রাণী নিয়ে আলোচনা করতেছি। তো পরজীবীর উদাহরণ দেওয়া আছে ফ্যাসকিউলা হেপাটিকা, বা এটার নাম হচ্ছে ফ্যাসকিউলা হেপাটিকা। এই যে নামটা আছে, এই নামটার মধ্যে একটা মজার দিক আছে। এই যে হেপাটিকা কথাটা আছে না, এই হেপাটিকা কথাটা কোথা থেকে আসছে? এই হেপাটিকা কেন আমরা একে বলছি, যে এই যে আমরা ফ্যাসকিউলা হেপাটিকা, এটা হচ্ছে আমাদের একটা কৃমি। এটা কি আমাদের একটা? এটা হচ্ছে আমাদের একটা কৃমি। কোন কৃমি সেটা আমি তোমার এখন বললাম না যে এই কৃমির নাম কি, কিন্তু তুমি এই নামটা দেখে জাজ করতে পারো কোন কৃমি। যে এখানে আমরা এটা একটা কৃমির নাম বললাম, তুমি এই পুরা নামটা জেনে তোমাকে বললো যে ফ্যাসকিউলা হেপাটিকা কি কৃমি, তুমি পরীক্ষা হলে ভুলে গেছো, মুখস্থ করে গেছো, ভুলে গেছো, তখন তুমি এই নামটার দিকে খেয়াল করে দেখবে। এই যে আমাদের নামটা আছে, এখানে হেপাটিকা কথাটা এসেছে আছে, কি আছে? আমাদের হেপাটিকা কথাটা আছে। কি আছে এখানে? হেপাটিকা কথাটা আছে। এই হেপাটিকা কথাটা দিয়ে আসলে কি ইন্ডিকেট করে? এই যে আমাদের ফ্যাসকিউলা হেপাটিকা নামটা বিজ্ঞানীরা কেন দিল, কোন উদ্দেশ্যে বিজ্ঞানীরা নামটা দিল? বিজ্ঞানীরা দেখতে পেল যে মানুষের যকৃতে কিছু কৃমি আক্রমণ করে, যকৃতে কিছু কৃমি
আক্রমণ করে আমাদের যকৃতের ক্ষতি সাধন করে, যকৃতের ভেতর থেকে যকৃতকে ধ্বংস করে ফেলে, ধ্বংস করতে সাহায্য করে, ধ্বংস করার প্রক্রিয়ার সূচনা করে। সো এই যে কৃমিগুলা দেখলো, আচ্ছা এখন কথা হলো যে আচ্ছা যকৃতের মধ্যে কৃমি দেখতে পেয়েছে, ভালো, তো ফ্যাসকিউলার লিভারিকা দিতে পারতো, কারণ যকৃত ইংরেজি জানি আমরা লিভার, বাট মেডিকেলীয় ভাষায় যকৃতের প্রতিটা কোষকে আমরা বলি হেপাটিক সেল। যকৃতের প্রতিটা কোষকে আমরা কি বলি? যকৃতের প্রতিটা কোষকে আমরা বলি হেপাটিক সেল। যকৃতের প্রতিটা কোষকে আমরা কি বলি? হেপাটিক সেল। সো যকৃতের কোষগুলোর নাম যেহেতু হেপাটিক সেল, তাহলে এই হেপাটিক সেলগুলাকে যেসব এই কৃমি আক্রমণ করে তাদের নাম আমরা কি দিব? যে ফ্যাসকিউলা হেপাটিকা নাম দিব। তাদের হেপাটিকা দ্বারা কি ইন্ডিকেট করতেছে? তারা আমাদের হেপাটিক সেলকে অ্যাটাক করে। হেপাটিকা কথাটা কোথা থেকে আসছে? হেপাটিকা কথাটা আসছে আমাদের এই হেপাটিক সেল থেকে। হেপাটিকা কথাটা কোথা থেকে আসছে? আসছে আমাদের এই হেপাটিক সেল থেকে। আমাদের এই হেপাটিকা কথাটা আসছে কোথা থেকে আসছে? হেপাটিক সেল থেকে এই কথাটা আসছে। এই হেপাটিকা মানে হচ্ছে হেপাটিক সেল। হেপাটিক সেল আসলে আমাদের কিসের সাথে যুক্ত? হেপাটিক সেল হচ্ছে আমাদের লিভারের সাথে যুক্ত। আমাদের লিভারে যে প্রতিটা কোষ আছে, প্রতিটা কোষকে আমাদের হেপাটিক সেল বলা হয়। লিভারে বা যকৃতের মধ্যে যে সেলগুলো আছে, যকৃতের প্রতিটা কোষকে আমরা কি বলি? হেপাটিক সেল বলি। বা বলতে পারো যকৃতের একক হচ্ছে হেপাটিক সেল, আমাদের যকৃতের একক হিসেবে কাজ করে। সো হেপাটিকা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? হেপাটিকা দিয়ে বোঝাচ্ছে অ্যাটাকস হেপাটিক সেল, যে তারা আমাদের কি করে? আমাদের এই হেপাটিক সেলকে তারা অ্যাটাক করে। অ্যাটাক হেপাটিক সেল। তাহলে আমাদের এই যে সেলটা আছে তাদের কি বললাম আমরা? ফ্যাসকিউলা হেপাটিকা। তা এই তারা কাকে অ্যাটাক করে? হেপাটিক সেলকে আক্রমণ করে। যেহেতু তারা হেপাটিক সেলকে আক্রমণ করে, সেজন্য নামের মধ্যে এসেছে ফ্যাসকিউলা হেপাটিকা, যাদের আমরা বলি যকৃৎ কৃমি। যাদের আমরা কি বলি? যাদের আমরা বলি হচ্ছে যকৃৎ কৃমি। যাদের আমরা কি বলি? যাদের আমরা বলি যকৃৎ কৃমি। যাদের আমরা কি বলি? যাদের আমরা বলি হচ্ছে যকৃৎ কৃমি। ওকে, তো আমরা লাস্ট দিন ভ্রূণস্তর নিয়েও আলোচনা করেছি। ভ্রূণস্তর নিয়ে আমরা আলোচনা করব না আজকে আর। ভ্রূণস্তর মনে হয় তোমাদের বোঝার কিছু নেই। ক্লিভেজটা আমরা একটা আলাদা ক্লাস জাস্ট ক্লিভেজের উপরেই আমরা নিব, তো ক্লিভেজও আজকে আলোচনা করব না। তো আমরা পরবর্তী জায়গায় যাই, সেটা হচ্ছে যে আমাদের যে প্রতিসাম্য। সো আমরা লাস্ট দিন প্রতিসাম্য বুঝেছি, যে কোনটা কোন ধরনের প্রতিসাম্য সেটা নিয়ে আমাদের লাস্ট ক্লাসে আলোচনা হয়েছে, যে আমরা কোনটা কোন ধরনের প্রতিসাম্য সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। বাট এই প্রতিসাম্যের উদাহরণগুলো আমি তোমাদের লাস্ট ক্লাসে পড়াইনি। সো প্রতিসাম্যের উদাহরণগুলো আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনটা কোন ধরনের প্রতিসাম্য সেটা আমাদের মনে রাখতে হবে। সো আমরা কালকে প্রতিসাম্য বুঝেছি, আজকে আমরা আবার একটু প্রতিসাম্য নিয়ে হালকা একটু আলোচনা করি। পরজীবীরা কি শুধু প্রাণীদেহে থাকে? না, পরজীবী বা প্যারাসাইটিজম, এটা কথাটা আসলে ভিত্তি করে বলা হয় যে নির্ভরতার উপর ভিত্তি করে। সো আমরা যেহেতু এখানে প্রাণী নিয়ে আলোচনা করছি, আমরা এখানে হচ্ছে যে প্রাণীদের প্যারাসাইটিজম নিয়ে আলোচনা করছি। আর প্যারাসাইটিজম আমাদের কিসের উপর ডিপেন্ড করে? প্যারাসাইটিজম আমাদের আসলে ডিপেন্ড করে হচ্ছে যে একটা নির্ভরশীলতার উপর, যে কোনো একটা জীব যদি অন্য একটা জীবের উপর নির্ভর করে, ভালো কথা, নির্ভর করলো, করে যদি ক্ষতি করে তখন সেটাকে আমরা বলি পরজীবিতা বলি। যখন উপকার করে না, যে তাকে আশ্রয় দিচ্ছে, তার মানে হোস্ট, যে তাকে আশ্রয় দিচ্ছে, হোস্টের ক্ষতি করে, তাকে আমরা বলি প্যারাসাইটিজম। তো আমাদের এই যে প্রতিসাম্য আছে, প্রতিসাম্য বলতে কি সেটা আমরা লাস্ট দিন বুঝেছি। আচ্ছা, যেটা বললাম যে ক্লিভেজ নিয়ে আজকে আলোচনা করব না, ক্লিভেজের ওই টপিকটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও তোমাদের করে দিব, যেখানে 30-40 মিনিট আমরা জাস্ট ক্লিভেজ নিয়ে আলোচনা করব, কারণ ক্লিভেজে অনেক ইনডেপথ আলোচনা করার ব্যাপার রয়েছে। তো আমরা প্রতিসাম্য নিয়ে এখন আলোচনা করব। সো প্রতিসাম্য আমরা বলেছি যে কোনো একটা প্রাণীকে তার মধ্যরেখা, দেখা যায় যে কোনো একটা প্রাণীকে তার মধ্যরেখা তলে দুই পাশে সদিশ বা সমান সমান অংশে যদি আমরা ভাগ করতে পারি, তখন তাকে আমরা প্রতিসাম্য বলি। এটা আমরা লাস্ট ক্লাসে বুঝেছি। এখন এই যে আমাদের প্রতিসাম্য আছে, সেই প্রতিসাম্যের যে শ্রেণী বিভাগগুলা, সেগুলা উদাহরণগুলা আমাদের আলোচনা করা হয়নি। তো উদাহরণগুলো আমাদের পরীক্ষার জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আসে গলীয় প্রতিসাম্য। সো গলীয় প্রতিসাম্য বা আমাদের রেডিয়াল যে আমার গলীয় প্রতিসাম্য বা আমাদের স্ফেরিক্যাল যে সিমেট্রি আছে, এটা মানে হচ্ছে আমরা লাস্ট দিন জেনেছি যে একটা গোলক আছে, এই যে গোলক,
এই গোলকের কেন্দ্র দিয়ে, মানে কেন্দ্র দিয়ে যে কোনো রেখায় যদি যায় সেই রেখাটাই তাকে সমান সমান অংশে ভাগ করতে পারবে। এরকম কোনো প্রাণীর মধ্যেও যদি আমরা দেখতে পাই যে এই প্রাণীটার মাঝখান দিয়ে একটা কেন্দ্রবিন্দু দিয়ে যে কোনো রেখাই তাকে সমান সমান অংশে ভাগ করতে পারে, তখন তাকে আমরা বলি গোলীয় প্রতিসাম্য বলি। তখন তাকে আমরা কি বলি? গোলীয় প্রতিসাম্য বলি। সেই গোলীয় প্রতিসাম্যের উদাহরণ মনে রাখবা HRV। এই তিনটা ওয়ার্ড আমাদের গোলীয় প্রতিসাম্যের উদাহরণের জন্য ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব 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 লাগবে, ঠিক আছে? তো HRV, তো HRV কি? H দিয়ে হচ্ছে হ্যালিওজোয়া, হ্যালিওজোয়া। তোমাদের ক্লিভেজ নিয়ে একটা আলাদা ক্লাস আমি রেকর্ড করে আপলোড দিয়ে দিব। ক্লিভেজ নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না, আজকে আমরা ক্লিভেজ পড়বো না, কারণ ক্লিভেজ একটা অনেক বড় টপিক, একটা ফুল ক্লাস লাগবে আমাদের ক্লিভেজ বোঝার জন্য, কারণ আমাদের বই ক্লিভেজটাকে অনেক টাফ করে উল্লেখ করা আছে। তো এইচ দ্বারা কি আসে? এইচ দ্বারা আসে আমাদের হ্যালিওজোয়া। এই যে আমাদের আর আছে, এই আর দ্বারা কি আসে? এই আর দ্বারা আসে আমাদের রেডিওল্যারিয়া, রেডিওল্যারিয়া। সো এই উদাহরণগুলো আমরা ভুলে যাই, দ্যাটস ওয়াই আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব। যে গোলীয় প্রতিসাম্য HRV, গোলীয় প্রতিসাম্য HRV। একটা জিনিস মনে রাখবা, যে তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া এই ছন্দগুলো আমরা কিভাবে মনে রাখবো, ব্যাপার হচ্ছে পড়তে পড়তে মনে থেকে যাবে। আর তোমরা ফ্রম দ্য ভেরি ফার্স্ট থেকে ছন্দ শিখছো, এটা একটা অ্যাডভান্টেজ পয়েন্ট, যে বা মনে রাখার ট্রিক শিখছো। কারণ আমরা যখন, বা বিশেষ করে আমি এই জিনিসগুলো শিখছি আমার অ্যাডমিশন টাইমে গিয়ে, কারণ অ্যাডমিশনের আগে এই জিনিসগুলো নিয়ে কোনো টিচার সেভাবে আলোচনা করে না। সো দ্যাটস ওয়াই আমরা ট্রিক দিয়ে এখন যদি মনে রাখতে পারি ইটস বেটার। যে হ্যালিওজোয়া, রেডিওল্যারিয়া, আর ভি দিয়ে কি আসে? ভি দিয়ে আসে হচ্ছে আমাদের ভলভক্স। এই তিনটাই হচ্ছে আমাদের প্রাণী, তিনটা প্রাণী। কেউ যদি দেখতে চাও গুগলে সার্চ দিয়ে প্রাণীগুলোর ছবি দেখতে পারো। এই প্রাণীগুলোকে আমরা গোলীয়, যেরকম কেন্দ্র বরাবর সমান সমান অংশে, যে কোনো কেন্দ্র বরাবর যে কোনো তলে সমান সমান অংশে ভাগ করতে পারবো। সো এই তিনটা প্রাণী উদাহরণ আমাদের মনে রাখতে হবে: হ্যালিওজোয়া, রেডিওল্যারিয়া, ভলভক্স। হ্যালিওজোয়া, রেডিওল্যারিয়া, ভলভক্স। হ্যালিওজোয়া, রেডিওল্যারিয়া, ভলভক্স। এরা কোন ধরনের প্রতিসাম্য? এরা হচ্ছে আমাদের গোলীয় প্রতিসাম্য। এই তিনটা জিনিসের মধ্যে আমরা গোলীয় প্রতিসাম্য দেখতে পাই, যে এদের কেন্দ্র দিয়ে যে কোনো তল বরাবর এদের সদিশ বা সমান সমান অংশে আমরা কি করতে পারবো? সদিশ বা সমান সমান অংশে আমরা তাদের ভাগ করতে পারবো। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি গোলীয় প্রতিসাম্য, বা ইংরেজিতে হচ্ছে আমাদের স্ফেরিক্যাল সিমেট্রি। এরপর আসে আমাদের অরীয় প্রতিসাম্য। অরীয় মানে কি? অরীয় মানে বলেছি যে আমরা যেখানে দুইয়ের বেশি অংশে ভাগ করা যাবে। তারপর আমরা যেটা বলেছি যে আমাদের গোলীয় প্রতিসাম্যের পর আসে আমাদের কি প্রতিসাম্য? আমাদের আসে অরীয় প্রতিসাম্য, বা ইংরেজি কি? অরীয় ইংরেজি, অরীয় ইংরেজি হচ্ছে রেডিয়াল সিমেট্রি। অরীয় প্রতিসাম্য ইংরেজি কি? আচ্ছা, গোলীয় প্রতিসাম্য ইংরেজিগুলো আমরা একসাথে শিখে ফেলি। স্ফেরিক্যাল, ইংরেজিতে যেন আমাদের ভুল না হয়, স্ফেরিক্যাল সিমেট্রি। অরীয় প্রতিসাম্য মানে কি? আমাদের অরীয় প্রতিসাম্য ইংরেজি হচ্ছে আমাদের রেডিয়াল সিমেট্রি। কি বলি আমরা একে? আমরা একে বলি রেডিয়াল মেট্রি। সো রেডিয়াল সিমেট্রি মানে হচ্ছে যে এই প্রাণীটাকে আমরা লম্বালম্বি অক্ষ বরাবর কি করতে পারবো? দুইয়ের বেশি অংশে আমরা তাকে ভাগ করতে পারবো। দুইয়ের বেশি অংশে ভাগ করতে পারবো, তখন আমরা তাকে কি বলবো? অরীয় প্রতিসাম্য বলবো। প্রোটিস্টান কি? প্রোটিস্টান হচ্ছে যে প্রোটিস্টা আমাদের হচ্ছে যে একটা প্রাণী কিংডম বা এনিম্যাল কিংডমের মধ্যে একটা শ্রেণী হচ্ছে প্রোটিস্টা। সেই প্রোটিস্টা শ্রেণীতে যে প্রাণীগুলা থাকে তাদেরকে বলি আমরা হচ্ছে প্রোটিস্টান প্রাণী। এটা খুবই ক্ষুদ্র শ্রেণীর কিছু প্রাণী। আচ্ছা, স্বর্ণা তুষা একটা প্রশ্ন করেছো যে সিমেট্রির ক্ষেত্রে কি একবার বিভাজন যে দুইটা পার্টে হয় ওইগুলো সমান হতে হবে
নাকি অনেকবার ভাগ করে অনেকগুলা যে খণ্ড পাওয়া যায় সবগুলা সমান হতে হবে। দেখা সিমেট্রির কথা হচ্ছে যে আমি একবার বিভাজন করব, একবার বিভাজন করলেই যদি দুই পাশে সমান সমান অংশ আসে তাইলেই তাকে আমি সিমেট্রি বলে দিতে পারবো। অনেকবার বিভাজন করে অনেকগুলা খণ্ড সমান সমান পেতে হবে এরকম সত্য সিমেট্রিতে নেই। সিমেট্রিতে আমরা তাকে একবার বিভাজিত করব, একবার বিভাজিত করে দুই পাশে যে দুইটা অংশ পাবো তাকে আমরা সহজ ভাষায় সিমেট্রি বলে দিতে পারি। ঠিক আছে, এখন সেই সিমেট্রির মধ্যে দেখতে পাই যে অনেকগুলো প্রাণী আছে, সেই প্রাণীকে আমি হয়তো অনেকভাবেই কাটতে পারি। এখন এই যেমন ধরো গোলীয় প্রতিসম, এটার ক্যারেক্টারিস্টিক হচ্ছে প্রাণীটা গোল আকৃতির হওয়ার পর এই প্রাণীটার যদি আমি একটা কেন্দ্রবিন্দু ধরতে পারি যে না এটা কেন্দ্র, এই কেন্দ্র বরাবর ধরো আমি লম্বালম্বিভাবে কাটলেও দুই পাশে দুইটা সেম অংশ পাবে। আমি চিন্তা করে দেখলাম আচ্ছা লম্বালম্বি কাটলে তো হলো, এভাবে কাইটা দেখি, দেখা গেলো এভাবে কাটলেও সেম দুই পাশে দুইটা অংশ পাওয়া যাবে। তো তেজটা করে কাটলেও দুই পাশে দুইটা অংশ পাওয়া যাবে। সো আমি একবার কাটার ফলেই যে আমাদের দুইটা অংশ পাওয়া গেল তাদেরকেই আমরা কি বলে দিব, সদিশ অংশ পেলাম, যে সেম টাইপ অফ অর্গানেলি দুই পাশেই আছে, সেম টাইপের অঙ্গাণু দুই পাশেই আছে। তখন আমরা তাকে বলে দিতে পারি প্রতিসাম্য বলি। যে দুইয়ের অধিক যে হইতে হবে বা আমাদের হচ্ছে যে অনেকগুলা খণ্ড হইতে হবে সেরকম কিন্তু কোনো কথা নাই। ঠিক আছে, সো অরীয় প্রতিসমটা হচ্ছে যে ধরো আমার একটা হাইড্রা রয়েছে, যে অরীয় প্রতিসমটা একজন এঁকে দেখাইতে বসে, এটা ধরো একটা হাইড্রা। হাইড্রার মধ্যে এই এটা হচ্ছে আমাদের কি একটা, এটা হচ্ছে আমাদের একটা হাইড্রা নিয়ে আমরা এই মাসেই পড়বো, লাস্টের দিকে শুরু হবে আমাদের হাইড্রা নিয়ে পড়ালেখা। এটা হচ্ছে আমাদের একটা হাইড্রা। ওকে, সো এই যে হাইড্রা, এই হাইড্রাটার এই জায়গাটা হচ্ছে তার দেহ, এটা তার পায়ের মতো একটা পদতল, উপরে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে তার কোষিকা বা টেন্টাকল। সো এই হাইড্রাটাকে আমরা কি করতে পারি, এই হাইড্রাটাকে আমরা কিছু সমান সমান অংশে ভাগ করতে পারি। এরকম একটা অংশ, তারপর এরকম একটা অংশ। তো এই হাইড্রাটাকে আমি দুইয়ের বেশি অংশ, ধরো আমি তিনটা অংশে ভাগ করলাম, যে আমি তিনটা অংশে ভাগ করে দেখলাম যে এই পাশের যে অংশ আছে, এই অংশে যা যা আছে তা এই অংশে যা আছে তার সাথে মিলে যাচ্ছে, এই দুই অংশে যা আছে এই থার্ড নাম্বার অংশে যা আছে তাও সেম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রতিটা ভাগে সেম পরিমাণ বা সেম জিনিস রয়েছে, প্রতিটা ভাগে আমাদের সেম পরিমাণ বা সেম জিনিস রয়েছে। যেহেতু এই প্রাণীটাকে আমি অনেকগুলা অংশেও যদি ভাগ করি, লম্বালম্বি অক্ষর বা লম্বালম্বি অনেকগুলো অংশে ভাগ করলে প্রতিটা অংশে আমি সেম জিনিস পাবো। যেটাকে আমি জাস্ট দুইটা খণ্ড করতে হবে এরকম কোনো তার মধ্যে বাধ্যবাধকতা নেই। তারা আমি অনেকগুলা খণ্ড যদি করি, অনেকগুলা খণ্ডের মধ্যেও আমরা দেখবো যে ধরো আমি এই প্রাণীটাকে 5টা খণ্ড করলাম, 5টা খণ্ড যদি করা যায় উপরে একটা কোষিকা সহ 5টা খণ্ড যদি করি, প্রতিটা খণ্ডে সেম জিনিস থাকে, তার ভেতরে যে অঙ্গগুলো আছে প্রতিটা খণ্ডে আমাদের কি থাকে, সেম থাকে। তো প্রতিটা খণ্ডে যেহেতু আমাদের সেম থাকে, এই ধরনের প্রতিসাম্যকে আমরা কি বলি, এই ধরনের প্রতিসাম্যকে আমরা বলি রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসাম্য। এই ধরনের প্রাণীকে আমরা কি বলি, এই ধরনের প্রাণীকে আমরা বলি রেডিয়াল বা অরীয় প্রতিসাম্য। প্রতিসাম্যে এমন কোনো শর্ত নাই যে তোমার একবারই কাটতে হবে, প্রতিসাম্যে এমন কোনো শর্ত নাই তোমার বারবার কাটতে হবে। প্রতিসাম্য ব্যাপারটা একদম সহজ। তুমি একটা প্রাণীকে নানাভাবে কাটার চেষ্টা করবা, কাটার চেষ্টা করার পর তোমার প্রধান যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে এই প্রাণীটাকে আমি এমনভাবে কাটবো যেন আমি যতগুলা অংশ করব প্রতিটা অংশে আমাদের সেম জিনিস থাকতে হবে। এটাকে হচ্ছে প্রতিসাম্যের শর্ত। যে তুমি ধরো আমি একটা মানুষ, আমাকে তুমি এই বরাবর কেটে দিলা, এই বরাবর কেটে দিলে তোমার লক্ষ্য থাকতে হবে যে আমাদের এই পাশে যা আছে এ পাশেও আমাদের সেম টাইপ অফ জিনিস থাকতে হবে। তো তুমি আমাকে এই বরাবর কাইটা দেখলা যে সেম টাইপ অফ জিনিস আছে। যদি আমরা সেম টাইপ অফ জিনিস পাই তাহলে আমরা তাকে বলবো প্রতিসাম্য, যদি না পাই তাহলে তাকে বলবো আমরা অপ্রতিসাম্য। সো এটা আমরা হচ্ছে যে দেখতে পাই। তো ওর ক্ষেত্রে দেখা যায় একে আমরা একের অধিক অংশ যদি করি, দুইয়ের বেশি অংশ একে যদি আমি করলেও দেখা যাবে আমাদের সেম টাইপ অফ
অর্গানালি 2, 3, 4, 5 যতগুলা খণ্ড করব প্রতিটা খণ্ডে আমাদের রয়েছে, এই জন্য এটাকে বলি আমরা অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রি। সো অরীয় প্রতিসম বা রেডিয়াল যে সিমেট্রি রয়েছে এটার উদাহরণ আমাদের কি, এটার উদাহরণ আমাদের রয়েছে, মনে রাখবো আমরা এটা দিয়ে, এই ছন্দটা দিয়ে, যে সি মানে হচ্ছে সমুদ্র, সি এর জলে হাইড্রা, সি এর জলে হাইড্রা। সি দ্বারা কি আসে আমাদের, সি দ্বারা আসে হচ্ছে আমাদের সি অ্যানিমন। জলে দ্বারা কি আসে, জলে দ্বারা আসে জেলিফিশ। আর হাইড্রা দ্বারা কি আসে, হাইড্রা দ্বারা আসে হচ্ছে হাইড্রা। সো এই তিনটা নাম মনে রাখতে হবে, সি অ্যানিমন, জেলিফিশ, হাইড্রা। সো এই তিনটা হচ্ছে আমাদের অরীয় প্রতিসমের উদাহরণ। তো সি অ্যানিমন, জেলিফিশ, হাইড্রা। তো এদের একটু ইংরেজি নামটাও আমরা মনে রাখি। এই সি অ্যানিমনের ইংরেজি নাম হচ্ছে ম্যাট্রিডিয়াম। সি অ্যানিমনের ইংরেজি নাম কি, ম্যাট্রিডিয়াম। জেলিফিশের ইংরেজি নাম কি, জেলিফিশের ইংরেজি নাম হচ্ছে অরেলিয়া। হাইড্রার ইংরেজি নাম তো হাইড্রা। ওকে, সো এই তিনটা আমরা হচ্ছে প্রাণীদের মধ্যে, এছাড়া আরও অনেক প্রাণীদের মধ্যে অরীয় প্রতিসম বা রেডিয়াল সিমেট্রি থাকতে পারে, বাট আমাদের বইয়ে এই তিনটা প্রাণীর কথাই বলা আছে যাদের মধ্যে আমরা কি দেখতে পাই, যাদের মধ্যে আমরা এই রেডিয়াল সিমেট্রিটা দেখতে পাই, তাদের মধ্যে আমরা কি দেখতে পাই, রেডিয়াল সিমেট্রি দেখতে পাই। এবার আসো আমাদের হচ্ছে দ্বি অরীয় প্রতিসম বা বাইরেডিয়াল সিমেট্রি। দেখো তোমার এই জায়গা থেকে টেক হোম মেসেজ হচ্ছে এইটা, এই উদাহরণগুলো হচ্ছে তোমার এই পৃষ্ঠা থেকে টেক হোম মেসেজ, যেটা তোমার মনে রাখতে হবে, দ্বি অরীয় বা যেটাকে আমরা বলি বাইরেডিয়াল সিমেট্রি। এবং সংজ্ঞা লাগবে এই জায়গা থেকে। আচ্ছা, তোমরা অনেকেই বলছো যে ভাইয়া এইচএসসির জন্য পড়াচ্ছেন না, আপনি জাস্ট এমসিকিউর জন্য পড়াচ্ছেন, সিকিউর জন্য পড়াচ্ছেন না। তোমাদের এমন কোনো কিছু বাদ রাখা হবে না যেন তোমরা এমসিকিউ না পারো, সিকিউ না পারো, কিচ্ছু বাদ রাখা হবে না। তোমাদের বই ইচ অ্যান্ড এভরিথিং পড়ানো হবে। তো এমসিকিউ সিকিউ নিয়ে চিন্তা করার দরকার নেই। একটা চ্যাপ্টার শেষ হলে দেখবা 2 চ্যাপ্টার এমসিকিউ তুমি সব পারো, সিকিউ তুমি সব পারো। তো দেখো যে যদি তুমি আমাদের সাথে ঠিকমতো পড়ো, ক্লাসগুলো করার পরে একটু নিজে পড়ো, দেন যদি জাস্ট ক্লাস করো নিজে না পড়ো বা ক্লাসও না করো, দেন তো আর হবে না। এখন দেখো দ্বি অরীয় প্রতিসম বা বাইরেডিয়াল যে আমাদের সিমেট্রি রয়েছে, এই দ্বি অরীয় বা বাইরেডিয়াল সিমেট্রি যারা কোনো কারণে ক্লাসগুলো মিস করছো যে অন্য একটা কোচিংয়ের কারণে, তারা কিন্তু অবশ্যই রেকর্ডেড পোর্শনটা দেখে নিবে। রেকর্ডেড পোর্শন দেখে না নিলে কিন্তু আমাদের ঝামেলা। এখন দেখো যে আমাদের হচ্ছে বাইরেডিয়াল সিমেট্রি। এখানে দেখতে পাই যে আমরা একটা কোনো প্রাণী আছে, ধরো এটা আমাদের গোল আকৃতির একটা প্রাণী। এই প্রাণীতে আমাদের কোনো একটা অঙ্গ এক জোড়া আছে। এই প্রাণীতে আমরা কি দেখতে পাচ্ছি, এই প্রাণীতে আমাদের কোনো একটা অঙ্গ, কোনো একটা স্পেসিফিক অঙ্গ আমাদের এক জোড়া আছে। এই একটা স্পেসিফিক অঙ্গ এই প্রাণীটার ক্ষেত্রে আমাদের কয় জোড়া আছে, আমাদের এক জোড়া আছে বা একটা আছে। এক জোড়াও থাকতে পারে, একটাও থাকতে পারে। তখন এই প্রাণীটাকে আমরা এইভাবে যে লম্বালম্বি অক্ষ বরাবর এবং এরকম অক্ষ বরাবর যেখানে দুই ভাগ করতে পারি। ভাগ করলে আমাদের 4টা অংশ আসে। এটাকে বলি আমরা এ, এটাকে বলি আমরা বি, এটাকে বলি আমরা সি, এটাকে বলি আমরা ডি। তো দেখো এই 4টা অংশের মধ্যেই কিন্তু আমরা এই অংশ প্লাস এটা, এই অংশ প্লাস এটা, এই অংশ প্লাস এটা, এই অংশ প্লাস এটা পাচ্ছি 4টা খণ্ডের মধ্যে। সো এই জন্য এই প্রাণীটাকে আমরা এই কোনো একটা স্পেসিফিক অঙ্গ তার 2টা আছে, মানে একটা স্পেসিফিক অঙ্গ, ধর হাত তার 2টা আছে, পাটা তার কিচ্ছু নেই, পেট আছে জাস্ট। তো তখন আমরা তাকে এরকম 4টা খণ্ডে ভাগ করতে পারি। এই ধরনের প্রতিসাম্যকে আমরা দ্বি অরীয় বলি। সো দ্বি অরীয় মানে সবসময় মনে রাখবা 4, দ্বি অরীয় মনে রাখবা 4, 4টা। আর অরীয়র ক্ষেত্রে কিন্তু আমরা 4 টোর কিছু বলি না, অরীয়র ক্ষেত্রে আমরা বলি মোর দ্যান 2,
অডিওর ক্ষেত্রে আমরা কি বলি? অডিওর ক্ষেত্রে আমরা বলি মোর দেন 2। সো অডিওর ক্ষেত্রে আমরা বলি মোর দেন 2। সো আমাদের কোনো প্রতিসাম্যের মধ্যে যদি দেখি যে আমরা মোর দেন 2 প্রতিসাম্য হচ্ছে, তখন তাকে আমরা অডিও প্রতিসাম্য বলি, যে লম্বালম্বি অক্ষ বরাবর। আর দ্বি অডিও মানে এরকম একটা সমকোণ তৈরি হবে, 90 ডিগ্রি তৈরি হবে, একটা লম্বালম্বি আর একটা এরকম মধ্যরেখা তল বরাবর যাবে, এবং এখানে আমাদের কি হবে? এখানে আমাদের 90 ডিগ্রি তৈরি হবে। সো এই যে জিনিসটা তৈরি হয় এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি দ্বি অডিও প্রতিসাম্য। সি আর ডিতে কি ওই মাথাগুলো থাকবে, কেটে যাবে না? হ্যাঁ, সি আর ডিতে তো ওই মাথাগুলো সংযুক্ত অবস্থায় থাকবে না, তা দেখা যায় যে কেটে যাবে, তাও এটাকে ধরেছে এই প্রাণীদের ক্ষেত্রে। সো এটা খুব কম শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখা যায়, এটা জাস্ট আমরা টিনোফেরা পর্বের প্রাণীতে দেখতে পাই। এটা আমরা কাদের মধ্যে দেখতে পাই? এটা আমরা টিনোফেরা, এই দ্বিঅরীয় প্রতিসম, এটা আমরা দেখতে পাই টিনোফেরা। মনে রাখবার, দেখা যায় সিটা উচ্চারণ হয় না, কিছু কিছু ওয়ার্ড আমাদের উজ্জ্ব থাকে না মাঝে মাঝে, সেরকম সি উচ্চারণ হয়, এটা উচ্চারণ কিন্তু টিনোফেরা, সি টিনোফেরা না, টিনোফেরা পর্বের প্রাণীতে আমরা এই দ্বিঅরীয় প্রতিসম দেখতে পাই। দ্বিঅরীয় প্রতিসমের পর আমাদের যেটা আসে সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম বা বাইল্যাটারাল সিমেট্রি। কোর্সিকা কি? কোর্সিকা হচ্ছে যে কিছু কিছু প্রাণীর, এই সকল যে প্রাণী আছে, যে হাইড্রা, তারপর এদের প্রাণীদের হাতের মতো একটা অঙ্গাণু থাকে সূত্রাকার, যে অঙ্গাণুটা তাদের কোনো কিছু ধরতে, তাদের চলাফেরা করতে সাহায্য করে, সেগুলোকে আমরা কোর্সিকা বলি। এরকম লম্বা লম্বা সূত্র যেটা, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা কোর্সিকা বলি। ঠিক আছে? কোর্সিকা হচ্ছে যে আমাদের এই নিম্ন শ্রেণীর প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণীদের মধ্যে আমরা দেখতে পাই যাদের চলাফেরা করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য এরকম কিছু সূত্রাকার জিনিস থাকে, যাদেরকে আমরা কি বলি? যাদেরকে আমরা বলি তারা হচ্ছে আমাদের কি? কোর্সিকা। যাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা কোর্সিকা বলি। হ্যাঁ, সি আর ডি তো বি এর সাথে, এ আর বি এর সাথে নেই, তাদের সাথে দেখা যায় এই যে অংশটা, এই অংশটা ভাগের মধ্যে আমাদের সি রয়েছে আর কোর্সিকার একটা পোর্শন রয়েছে, ডি রয়েছে আর কোর্সিকার একটা পোর্শন রয়েছে, বি রয়েছে, বি এর সাথে কোর্সিকাটা সংযুক্ত অবস্থায় আছে, এ আছে, এর সাথে কোর্সিকাটা সংযুক্ত অবস্থায় আছে। তাহলে আমরা যে আলাদা পার্টটা পাইলাম, সেই পার্টটার মধ্যে আমরা কিন্তু এই একটা অংশ প্লাস কোর্সিকাটাও পেয়েছি, এমন না যে আমরা কোর্সিকাটা পাইনি, আমরা কোর্সিকাটাও এ জায়গায় পেয়েছি। তো এই জন্য এটাকে আমাদের দ্বিঅরীয় বা বাইরেডিয়াল সিমেট্রি বলেছে। এবার এরপরে যেটা আসে সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসমের উদাহরণ হচ্ছে আমরা মানুষ। আমাদের মানুষকে সোজাসুজি হচ্ছে যেভাবে ভাগ করে ফেলা যায়, আমাদের মানুষকে এই যে বরাবর ভাগ করে, এই তলটার একটা নাম আছে, এই তলটার নাম হচ্ছে স্যাজিটাল তল। আমাদের মানুষকে আমরা যে এই বরাবর ভাগ করে ফেলি, এই যে আমাদের তলটা বা এই প্লেনটা, এটাকে বলি আমরা স্যাজাইটাল প্লেন। এই প্লেনটাকে আমরা কি বলি? এই প্লেনটাকে বলি আমরা স্যাজাইটাল প্লেন। আমরা মানুষকে যে দুই ভাগে ভাগ করি, দ্বিপার্শ্বীয় প্রতিসম। আচ্ছা, আরেকটা কথা, তোমরা মনে হচ্ছে ক্লাস করার সময় বই নিয়ে বসো। তোমরা ক্লাস করার সময় বই নিয়ে বসবে না, তোমরা ক্লাস করার সময় খাতা নিয়ে বসবে, ক্লাসে যেটা পড়াবো সেটা সুন্দরভাবে নোট করবে। ঠিক আছে? আর ক্লাসের পর বইটা খুলে দেখবে, তখন বইয়ের মধ্যে যে এক্সট্রা ওয়ার্ড আছে সেগুলো নিয়ে মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করবে। ঠিক আছে? কারণ ক্লাস করার সময় যদি তুমি বই খুলে খুলে দাগাও, সেটা একটা ব্যাড হ্যাবিট। ক্লাসটা সুন্দর করে নোট করার চেষ্টা করবে, ক্লাস টাইমের বাইরে না, ক্লাস টাইমেই নোট করার চেষ্টা করবে। সো দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে যে আমাদের কোনো একটা প্রাণীকে আমরা যদি হচ্ছে যে এরকম মধ্যরেখা বরাবর বা কেন্দ্রীয় অক্ষ বরাবর দুইটা অংশে ভাগ করতে পারি, যেটা হচ্ছে আমাদের ডান, এটা হচ্ছে আমাদের বাম, এই বরাবর দুই ভাগে ভাগ করতে পারি আমরা। কোন অক্ষ বরাবর? কেন্দ্রীয় অক্ষ বরাবর। কেন্দ্রীয় অক্ষ বরাবর। কেন্দ্রীয় অক্ষ মানে হচ্ছে যে আমরা যদি এমনিটা ধরো আমি মানুষ, তাহলে আমি মানুষের যদি আমরা চিন্তা করি আমার কেন্দ্র কোনটা হইতে পারে, আমার কেন্দ্র
এই মিড বরাবর যে লাইনটা আছে এটা আমাদের কেন্দ্র হতে পারে। সেই কেন্দ্র বরাবর আমি মানুষকে ভাগ করতে পারতেছি দুইটাকে। মানুষ ছাড়াও নানা পাখি আছে, নানা অনেক জনেরই দ্বিপার্শ্বীয় প্রতিসম আছে। দ্বিপার্শ্বীয় প্রতিসমের অনেক উদাহরণ আছে, তোমাদের বইয়ের মধ্যেই আমরা পড়ছি যে দ্বিপার্শ্বীয় প্রতিসমের অনেক উদাহরণ আছে। সো এই যে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম যে আমরা বলি, সো দ্বিপার্শ্বীয় প্রতিসম আমরা দেখতে পাই যে এই ডান আর বাম দুইটা অংশ আমরা ভাগ করতে পারি। কিন্তু মানুষকে ভাগ করার জন্য যে আমরা এই তলটাতে কাটি না, এই তলটাকে আমরা বলি স্যাজাইটাল প্লেন। আমাদের এই যে তলটা আছে এই তলটার নাম বিজ্ঞানীরা কি দিয়েছে, যে তলে আমরা মানুষকে কাইটে ডান আর বাম দুই পাশে ভাগ করতে পারি সেই তলটাকে আমরা বলি স্যাজাইটাল প্লেন। এই প্লেনটাকে আমরা কি বলি, স্যাজাইটাল প্লেন বলি। সো আমরা হচ্ছে মানুষের ক্ষেত্রে যে এই যে প্লেনটায় ভাগ করতেছি তাকে আমরা বলি স্যাজাইটাল প্লেন বা স্যাজিটাল তল বলা হয়েছে আমাদের ভাষায়। সো এই স্যাজিটাল তল বা স্যাজাইটাল প্লেনে অনেক পর্বের প্রাণীকেই ভাগ করা যায়। তোমাদের চারটা দেওয়া আছে, তোমরা চারটা দেখে নিতে পারো যে কোন কোন পর্বের প্রাণীকে আমরা হচ্ছে স্যাজাইটাল প্লেনে ভাগ করতে পারি। না না, আমি তোমাদের এই জন্য বলি নাই, কাউকে উদ্দেশ্য করে কিন্তু আমি বলি নাই। ব্যাপারটা হচ্ছে তোমরা মাত্র শুরু করেছো, তো দ্যাটস ওয়াই তোমাদের হচ্ছে যে আমরা কিছু গাইডলাইন দিচ্ছি। কেউ মনে করো না কোনো কথা বললে যে কাউকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যে আমরা তোমাদের একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যে না কোনটা তোমাদের জন্য স্ট্যান্ডার্ড হয় বা কোনটা তোমার জন্য ভালো হবে সেটা আমি বলছি, ঠিক আছে। সো দ্বিপার্শ্বীয় প্রতিসম যেটা আছে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম এর উদাহরণটা আমাদের কি কি দেওয়া আছে। দ্বিপার্শ্বীয় প্রতিসমের উদাহরণ হচ্ছে যে আমাদের তিনটা উদাহরণ দেওয়া আছে, আরও অনেক উদাহরণ দেওয়া আছে। তোমরা আমাকে একটু বলতে পারবা যে প্রাণী জগতে যে আমরা পর্বগুলা নিয়ে আলোচনা করি, কোন পর্ব থেকে এই দ্বিপার্শ্বীয় প্রতিসমটা শুরু হয়েছে? তোমরা আমাকে একটু বলো তো এটা কমেন্টে, যে কোন পর্বের প্রাণীদের মধ্যে আমরা সর্বপ্রথম এই দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখতে পাই। মানুষের প্লেনটাই স্পেসিফিকভাবে আমরা স্যাজাইটাল প্লেন বলি, আর অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আমরা ওটাকে কেন্দ্রীয় অক্ষ বলি, আমরা এটাকে স্যাজাইটাল প্লেন বলি না। মানুষের ক্ষেত্রেই আমরা নামটা স্যাজাইটাল প্লেন টার্মটা ইউজ করি, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আমরা স্যাজাইটাল টার্মটা ইউজ করি না, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় অক্ষ টার্মটা ইউজ করি। তো তোমরা কমেন্টে জানিয়ে দিয়েছো যে আমরা কার থেকে পেয়েছিলাম, প্ল্যাটিহেলমিনথিস থেকে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসমটা আমাদের শুরু হয়েছিল। এরপর আমাদের একটা আছে যারা কোনোভাবেই তাদের আমরা প্রতিসাম্য করতে পারি না, তাদের মধ্যে আমরা বিভাজন দেখতে পারি না। সো বিভাজন দেখতে পাই না যাদের, তাদেরকে আমরা বলি অপ্রতিসম। তাদেরকে আমরা কি বলি, অপ্রতিসম, যে তাদের আমরা কোনোভাবেই ভাগ করতে পারবো না, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে বলি আমরা অপ্রতিসম। অপ্রতিসাম্য, ঠিক আছে, আমরা অপ্রতিসাম্য বলি। আরেকটা আছে অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি, তাকে আমরা সমান ভাগে ভাগ করতে পারি না। সো অপ্রতিসাম্যের উদাহরণ আমাদের বই দুইটা আছে, দুইটা উদাহরণ আমরা যদি সরাসরি মনে রাখতে পারো মনে রাখো, মনে না রাখতে পারলে এটা ইউজ করতে পারো, শ্বাস কথাটা ইউজ করতে পারো, শ্বাস দিয়ে মনে রাখতে পারো। একটা হচ্ছে শামুক আর একটা হচ্ছে স্পঞ্জ, একটা হচ্ছে শামুক আর একটা হচ্ছে আমাদের স্পঞ্জ। শামুকের মধ্যে যেটা সেটাকে আমরা বলি আপেল শামুক। কি বলি আমরা, আপেল শামুক। এটা বৈজ্ঞানিক নাম আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, পিলা গ্লোবোসা। গ্লোবোসা, সো মনে রাখবা এটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পিলা গ্লোবোসা এটা আমাদের পরীক্ষার মনে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। বাইল্যাটারাল সিমেট্রির উদাহরণ বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো যে আমাদের প্রজাপতি, ব্যাং, মানুষ। বাইল্যাটারাল সিমেট্রির উদাহরণ আমি বললাম না কেন, কারণ অনেক আছে বাইল্যাটারাল সিমেট্রির উদাহরণ। সো এক দুইটা বইলে আসলে তোমাদের মাথায় কিছু ঢুকানোর দরকার নেই, তোমরা এই পর্বভিত্তিক মনে রাখবা, যে এই পর্বগুলোর উদাহরণ ভিত্তিক দেখবা চলে আসবে। আর হচ্ছে আমাদের স্পঞ্জ যে রয়েছে, স্পঞ্জের উদাহরণ হচ্ছে ক্লিওনা ক্লেটা। ওকে, ক্লিওনা ক্লেটা। তো এটা হচ্ছে আমাদের অপ্রতিসাম্য যারা বা অ্যাসিমেট্রিক্যাল যারা, তাদের উদাহরণ।
ওয়াও, ভেরি গুড, খুবই ভালো একটা প্রশ্ন আমাকে করছে স্বর্ণাতুষা খুব সুন্দর একটা প্রশ্ন করেছে যে ভাইয়া মলাস্কা পর্বের প্রাণী তো হচ্ছে আপেল শামুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। তো আপনি তো লাস্ট দিন বলছেন যে ভাইয়া মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে বাই ল্যাটারাল সিমেট্রি, তো এখানে আবার মলাস্কা পর্বের একটা প্রাণীকে দেখানো হচ্ছে অপ্রতিসাম্য। ব্যাপারটা হচ্ছে যে আমাদের কিছু এক্সেপশন থাকে। মলাস্কা পর্বের সব প্রাণী হচ্ছে যে আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম, সব প্রাণী দ্বিপার্শ্বীয় প্রতিসম। বাট এই মলাস্কার মধ্যে তো শুধু শামুক নেই, শামুক ছাড়া আরও অসংখ্য প্রাণী আছে। মলাস্কার প্রাণীগুলা সবগুলাই দ্বিপার্শ্বীয় প্রতিসম। শুধুমাত্র মলাস্কার মধ্যে যে এই শামুক পাওয়া যায়, মলাস্কার মধ্যে কি পাওয়া যায়, এই যে শামুক পাওয়া যায়, এই শামুকরা হচ্ছে আমাদের অপ্রতিসম। তো শামুক যারা আছে তারা হচ্ছে আমাদের অপ্রতিসম। সো মলাস্কা পর্বের প্রাণীরা নর্মালি আমাদের দ্বিপার্শ্বীয় প্রতিসম। এর মধ্যে শামুক যারা আছে, দেখো মলাস্কা একটা পর্ব, এটা একটা ফাইলাম, তার মধ্যে ক্লাস আছে, তার মধ্যে জেনাস আছে, তার মধ্যে মানে হচ্ছে কেপিক অফ জিএস নিয়ে যদি আমরা বলি, কেপিক অফ, তার মধ্যে ক্লাস আছে, অর্ডার আছে, ফ্যামিলি আছে, জেনাস আছে, স্পেসিস আছে। তো এগুলো আস্তে 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 চেঞ্জ হয় না। তো দেখা যায় সবাই আমাদের হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এর মধ্যে শামুক যে অংশটা, এটাকে আমরা গ্যাস্ট্রোপোডা বলি, যেটা গ্যাস্ট্রোপোডা শ্রেণীর, যে আমরা মলাস্কার মধ্যে এদের যে শ্রেণীটা আছে সেটাকে আমরা গ্যাস্ট্রোপোডা বলি। তো দেখা যায় এটা হচ্ছে যে তাদের মধ্যে একটু এক্সেপশন আমাদের মলাস্কার ভেতর। এরকম আমরা কিছু কিছু জায়গায় কিছু এক্সেপশন আমরা দেখতে পাবো, যে না এই জায়গাটা আমাদের একটা এক্সেপশন আমরা নজরে আসে, যে না সে আমাদের যে মলাস্কা পর্বের মধ্যে আমাদের মলাস্কা সবাই এই আপেল শামুকের যে ক্লাসটা, ওদের হচ্ছে যে আমাদের ফাইলাম, এদের ফাইলাম হচ্ছে আমাদের কি, এদের ফাইলাম হচ্ছে আমাদের মলাস্কা, এদের ফাইলাম হচ্ছে আমাদের মলাস্কা। আর এদের ক্লাস বা শ্রেণী হচ্ছে গ্যাস্ট্রোপোডা। সো আমাদের মলাস্কা পর্বের মধ্যে যারা গ্যাস্ট্রোপোডা শ্রেণীর, মলাস্কা পর্বের মধ্যে যারা গ্যাস্ট্রোপোডা শ্রেণীর রয়েছে, আপেল শামুক সহ আরও নানা ধরনের শামুক, তারা আমাদের অপ্রতিসম হয়। সো মলাস্কা পর্ব আমাদের সে দ্বিপার্শ্বীয় প্রতিসম, বাট তার মধ্যে যে শ্রেণী আছে সেই শ্রেণীর নাম হচ্ছে গ্যাস্ট্রোপোডা, সেই গ্যাস্ট্রোপোডা হচ্ছে আমাদের অপ্রতিসম। ঠিক আছে, ক্লিয়ার? স্পঞ্জ এটা কোন পর্বের? এটা পরিফেরা পর্বের। সো পরিফেরা পর্বের প্রাণীরা মোর লাইকলি অপ্রতিসম হয় আমাদের। আপেল শামুক কি? এটা হচ্ছে একটা শামুক, দেখতে আপেলের মতো মনে হয়, দ্যাটস ওয়াই আপেল শামুক নাম দিছে এটার। ওকে, এবার আসো খণ্ডকায়ন। খণ্ডকায়ন বা মেটামরিজম অর সেগমেন্টেশন। খেয়াল করো, খণ্ডকায়ন, মেটামরিজম অর সেগমেন্টেশনের যে অংশটা আছে এটা আমাদের আসলে কি, যে আমাদের খণ্ডকায়ন, মেটামরিজম, সেগমেন্টেশন, এই যে আমাদের পুরো ব্যাপারটা রয়েছে, পুরো ব্যাপারটা কি আমাদের সেটা বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা প্রাণীকে লম্বালম্বী অক্ষ বরাবর যদি অনেকগুলা খণ্ড পাওয়া যায়, যে লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডের যদি পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়, যে একটা প্রাণীর দেহ যে লম্বালম্বী অক্ষ বরাবর দেখা যায় যে আমাদের একই রকম খণ্ড মিলে 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 একটা প্রাণী তৈরি হয়েছে, তখন সেই জিনিসটাকে আমরা খণ্ডকায়ন বা মেটামরিজম বলি। আপেল শামুক, যত শামুক আছে সবাই গ্যাস্ট্রোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত, তো কোনো শামুকই আমাদের প্রতিসাম্য হয় না, সব শামুকই আমাদের অপ্রতিসম হয়। সো দেখা যায় যে খণ্ডকায়ন বলতে বোঝায় যে কোনো একটা প্রাণী এরকম লম্বালম্বী অক্ষ বরাবর যদি একই রকম দেহ খণ্ড নিয়ে গঠিত হয় বা একই রকম খণ্ড নিয়ে গঠিত হয়, তখন সে জিনিসটা যে আমাদের প্রাণীটার গঠনটাকে বলি আমরা কি, তাকে আমরা বলি এটা হচ্ছে আমাদের একটা মেটামরিজম বা সেগমেন্টেশন দেখা যায় প্রাণীটার মধ্যে। যে আমরা যদি কেঁচোর কথা চিন্তা করো, যে কেঁচো এমন একটা প্রাণী, তার দেহে এই অক্ষ বরাবর তার দেহ এরকম খণ্ড নিয়ে গঠিত হয়েছে এবং প্রতিটা খণ্ড সাদৃশ্য, যে প্রতিটা খণ্ড দেখতে সেম, এই যে প্রতিটা খণ্ড দেখতে সেম, দ্যাটস ওয়াই এই ধরনের যে আমাদের মেটামরিজম রয়েছে
এই ধরনের এই ব্যাপারটাকে আমরা বলি ম্যাটামারিজম অর সেগমেন্টেশন। এই ধরনের ব্যাপারটাকে আমরা কি বলি? এই ধরনের ব্যাপারটাকে আমরা বলি ম্যাটামারিজম বা সেগমেন্টেশন। এই ধরনের ব্যাপারটাকে আমরা কি বলি? এই ধরনের ব্যাপারটাকে আমরা বলি ম্যাটামারিজম বা সেগমেন্টেশন। এবং এই যে প্রতিটা খণ্ড সংজ্ঞা শিখতে হবে কিন্তু ম্যাটামারিজম বা সেগমেন্টেশনের, এবং প্রতিসাম্যের সংজ্ঞাও শিখতে হবে। এই যে প্রতিটা খণ্ড, এই প্রতিটা খণ্ডকে আমরা বলি সোমাইট বলি। এই প্রতিটা খণ্ডকে আমরা কি বলি? প্রতিটা খণ্ডকে আমরা বলি সোমাইট বা ম্যাটামার। সোমাইট বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ম্যাটামিয়ার। সো সোমাইট বলতে পারি বা এই জিনিসটাকে আমরা বলতে পারি ম্যাটামিয়ার। সোমাইট আর ম্যাটামিয়ার বলি আমরা এই জিনিসটাকে। সো এই যে জিনিসটা আছে এই জিনিসগুলোকে আমরা বলি সোমাইট বলি, আর এই ব্যাপারগুলোকে আমরা ম্যাটামিয়ার বলি। সো প্রতিটা খণ্ডকে বলি। সো কোনো একটা প্রাণী যদি এরকম সেম খণ্ড নিয়ে গঠিত হয়, যে প্রত্যেকটা খণ্ড দেখতে সেম, প্রত্যেকটা খণ্ড দেখতে সেম, তখন সেই জিনিসটাকে বলি আমরা সমখণ্ডকায়ন। তখন সেটাকে কি বলি আমরা? সমখণ্ডকায়ন। সো খণ্ডকায়ন আমাদের কয়েক টাইপের আছে, এটাকে বলি আমরা সমখণ্ডকায়ন। সো আমার মতে সমখণ্ডকায়নই উল্লেখ করা উচিত, সমখণ্ডকায়ন ছাড়া অন্য কোনো খণ্ডকায়ন উল্লেখ করাই উচিত না। অন্য কোনো খণ্ডকায়ন উল্লেখ করাই উচিত না। তাও বইয়ের মধ্যে উল্লেখ করছে কেন আমি জানি না, যে আমাদের সমখণ্ডকায়ন, যে সেম খণ্ড আছে আমাদের। অন্য কোনো খণ্ডকায়ন উল্লেখ করাই উচিত না। তো আমরা সমখণ্ডকায়ন বা এটার ইংরেজি হচ্ছে হোমোনোমাস। এটার ইংরেজি কি? হোমো। সো মনে রাখবা সবসময় হোমো মানে হচ্ছে একই, মাথায় রাখবা হোমো মানে হচ্ছে একই, সবসময় মনে রাখবা হোমো মানে কি? হোমো মানে হচ্ছে একই। সো এই সমখণ্ডায়নকে আমরা বলি হোমোনোমাস। আমরা কি বলি? সমখণ্ডায়নকে আমরা বলি হোমোনোমাস ম্যাটামিয়ার। তো সমখণ্ডায়নকে আমরা বলি হোমোনোমাস ম্যাটামিয়ার বলি, হোমোনোমাস ম্যাটামিয়ার বলি, হোমোনোমাস ম্যাটামিয়ার বা সমখণ্ডকায়ন বলি। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে আমাদের একই। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে আমাদের একই। হোমো মানে কি আমাদের? হোমো মানে হচ্ছে আমাদের এটা একই। সো একে আমরা হোমোনোমাস ম্যাটামিয়ার বলি। হোমো মানে একই, ম্যাটামিয়ার মানে খণ্ড, আর নোমাস মানে বোঝাচ্ছে গঠিত বোঝাচ্ছে। তো একই খণ্ড দ্বারা গঠিত, তাদের আমরা বলি সমখণ্ডকায়ন। সমখণ্ডকায়ন আমরা কাদের মধ্যে দেখতে পাই? দেখতে পাই আমরা হচ্ছে কেঁচো, যোগ, এদেরকে আমরা সমখণ্ডকায়ন বলি। সো কেঁচো যোগ যারা আছে তারা হোমোনোমাস ম্যাটামিয়ার বা সমখণ্ডায়ন। কেঁচো যোগ যারা আছে তারা হোমোনোমাস ম্যাটামিয়ার না। সব ধরনের প্রতিসাম্যের সংজ্ঞা শিখতে হবে না, একটু অরীয় প্রতিসাম্যের সংজ্ঞাটা শিখো, আর হচ্ছে যে গোলীয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এই দুইটা সংজ্ঞা একটু শিখো। অরীয় আর হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এই দুইটা প্রতিসাম্যের সংজ্ঞা একটু শিখো। সো আমরা যদি হোমোনোমাস ম্যাটামিয়ার বা সমখণ্ডায়ন যে কেঁচো যোগ আছে এটা নিয়ে আলোচনা, এটা হচ্ছে সমান সমান অংশ নিয়ে গঠিত। অসমখণ্ডায়ন, এখন তোমরা আমাকে কি বলতে পারবা অসম ইংরেজি কি? সবসময় মনে রাখবা সম বা সমান বা একই রকম, লুক অ্যালাইক, এটা মানে হচ্ছে হোমো। আর অসম ইংরেজি হচ্ছে হ্যাটারো। অসম ইংরেজি কি? অসম ইংরেজি হচ্ছে হ্যাটারো। হ্যাটারো নোমাস। ম্যাটামিয়ার। তো হ্যাটারো নোমাস, হ্যাটারো মানে কি? সবসময় মনে রাখবে হ্যাটারো মানে অসম বা ভিন্ন। সো হ্যাটারো মানে কি? হ্যাটারো মানে হচ্ছে অসম বা ভিন্ন। সো মাথায় রাখবা হ্যাটারো মানে কি? হ্যাটারো মানে হচ্ছে অসম বা ভিন্ন। টার্মটাকে আমরা কি দিয়ে বুঝি? হ্যাটারো দিয়ে বুঝি। সো হ্যাটারোনোমাস ম্যাটামিয়ার। সো এখানে আমরা দেহের নানা খণ্ড দেখতে পাই, বাট এই খণ্ডগুলা ভিন্ন টাইপের, ভিন্ন ভিন্ন খণ্ড, যে সেম খণ্ড না, ভিন্ন ভিন্ন খণ্ড, যে এই খণ্ডের ওই কাজ, ওই খণ্ডের এই কাজ, সেম খণ্ড না, ভিন্ন ভিন্ন খণ্ড দেখতে পাই। সো ভিন্ন ভিন্ন খণ্ড আমরা দেখতে পাই পতঙ্গের মধ্যে দেখতে পাই, মানুষের মধ্যে দেখতে পাই। আমাদের বই এই ভিন্ন খণ্ডকায়ন, এখানে আমাদের বই শুধু পতঙ্গের খণ্ডকায়ন বলা হয়েছে, যে আমরা যে পতঙ্গ দেখতে পাই, আর্থ্রোপোডা পর্বের যে প্রাণী আছে সেই পতঙ্গের মধ্যে আমরা দেখতে পাই এই আমাদের
যে অসম খণ্ডায়ন আছে এটা আমাদের পতঙ্গের মধ্যে দেখতে পাই আমরা। আর আরেকটা যেটা আছে যে প্রাণী তাদের কোনো খণ্ডকায়ন করতে পারি না আমরা, তাদের কোনো খণ্ডে আমরা ভাগ করতে পারি না, সেই প্রাণীগুলোকে আমরা কি বলি, সেগুলোকে বলি আমরা অসম খণ্ডকায়ন, বা এই প্রাণীগুলোর মধ্যে কোনো আমাদের আচ্ছা আরেকটা যেটা আছে আমাদের তাকে আমরা বলি হচ্ছে যে খণ্ডকায়নবিহীন। খণ্ডকায়নবিহীন যারা তাদের আমরা তাদের কোনো হচ্ছে যে সেগমেন্ট আমরা তাদের মধ্যে দেখতে পাই না, তাদের আমরা বলি অ্যাসেগমেন্টাল। তাদের আমরা কি বলি, তাদের আমরা বলি অ্যাসেগমেন্টাল বলি। অ্যাসেগমেন্টাল বলি তাদের মধ্যে কোনো খণ্ডকায়ন নেই। খণ্ডকায়নবিহীন মানে কি এ সেগমেন্টাল। সবসময় মনে রাখবে এ দ্বারা কোথাও যদি দেখো যে কোনো ওয়ার্ডের আগে এ আছে, এ ব্যবহার হয়েছে, এ সেগমেন্টাল। কোথাও যদি দেখো সেগমেন্ট মানে খণ্ডায়ন, এ দিয়ে সবসময় মনে রাখবা এ যখন হচ্ছে যে আমাদের আগে বসবে, যে প্রিফিক্স হিসেবে যখন এ বসবে, এ দিয়ে আমাদের সবসময় না বোঝায়। এ অলওয়েজ রিফার্স না বা নো, এ দিয়ে আমাদের কি বোঝায়, না বা নো বোঝায়। সো খণ্ডকায়নবিহীন বা এসেগমেন্টাল আমরা বলি। সো খণ্ডকায়নবিহীন বা এসেগমেন্টাল। হ্যাঁ, মানুষের মধ্যে অসম খণ্ডকায়ন দেখা যায়, মানুষের মধ্যে অসম খণ্ডকায়ন। মানুষের কি মাথা কি, বা আমরা কি জাস্ট মাথা দিয়ে গঠিত হয়েছি, বা আমরা জাস্ট হাত দিয়ে গঠিত হইনি, মানুষের মধ্যে আমরা অসম খণ্ডকায়ন দেখতে পাই। সেখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, একটা সমুদ্র তারা আর একটা ঝিনুক, এটা হচ্ছে আমাদের অসম খণ্ডকায়ন। সমুদ্র তারা অ্যান্ড ঝিনুক, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, অসম খণ্ডকায়ন দেখতে পাই। সো আমাদের আজকের লেকচার এতটুকু পর্যন্তই। অসম না, সরি, এদের খণ্ডকায়নবিহীন এরা। সো আমাদের আজকের লেকচার এতটুকু পর্যন্তই। আশা করি যতটুকু বুঝিয়েছি তোমরা বুঝেছো, এবং এইখান থেকে যতগুলো এমসিকিউ পড়িয়েছি তোমরা মনে রাখতে পারবে। তো এখন কথা আসতে পারে, ভাইয়া এগুলো তো লাস্ট ক্লাসেই পড়াইছেন, তো আজকে আবার এই জিনিস কেন পড়াচ্ছেন? আজকে আবার এই জিনিস তোমাদের পড়ালাম কারণ লাস্ট দিন কিন্তু আমরা এমসিকিউর জন্য পড়িনি, লাস্ট দিন আমরা জাস্ট দেখে গিয়েছি। সো আজকে আমরা এমসিকিউর জন্য তোমাদের এই টপিকগুলো গুছিয়ে দিলাম। তো আমাদের লক্ষ্য একটাই, আমরা এমনভাবে পড়বো যেন আমাদের বইয়ের কোনো শব্দ না বাকি থাকে যেটা আমরা তোমাদের পড়াইনি। ঠিক আছে? সো থ্যাংক ইউ অল।